স্টার্ট করি তাহলে। জি কতদূর পড়া হচ্ছিল বলো দিদি? গ্রস মোটর শেষ হয়েছিল, ফাইন মোটর অ্যাক্টিভিটি চলো ফাইন মোটর করার কথা। স্টার্ট করো। আমি করছি নাম্বার 1, ক্লোজেস হ্যান্ড অ্যারাউন্ড অ্যান অবজেক্ট প্লেসড ইন হ্যান্ড। বলো। মানে কোন একটা জিনিস দুই হাতে কত ধরে কিনা, হাতগুলো বন্ধ করে কিনা ধরার সময়। দুটো হাত বন্ধ করে বাচ্চা করতে পারছে, মানে দুটো হাত বন্ধ করে ধরা। দাঁড়াও আমি ইয়ারফোনটা নিয়ে নি। হ্যাঁ বন্ধ মানে আঙ্গুলগুলো ক্লোজ করে কিনা, আঙ্গুলগুলো হ্যাঁ দুটো হাত মানে বন্ধ ফিঙ্গার করে গুলো হ্যাঁ দুটো হাত ইউজ বন্ধ করে করে, কিনা। দুটো হাত বন্ধ করে ধরতে গেলে এই হাতটাকে এদিকে চাপতে হবে, এই হাতটাকে এদিকে চাপতে হবে, দুটো অপোজিট সাইডে প্রেসার দিতে হবে, আঙ্গুল এবং পাম। ফিঙ্গার গুলো ক্লোজ করতে হবে, ফিঙ্গার ক্লোজ করতে গেলে এই মাসল গুলোকে স্ট্রেন দিতে হবে। এই এরিয়া গুলো, এই মোটর এরিয়া গুলো ইউজ করে দুটো হাতের মধ্যেখানে কোন একটা জিনিসকে ধরে রাখতে হবে। এই যে জায়গাটা, এবং ধরে রাখতে হবে যতক্ষণ তুমি ধরে রাখতে চাও ততক্ষণই ধরে রাখতে হবে। তার মানে কি, আমার মোটর এরিয়ার অ্যাটেনশন কনসেন্ট্রেশন, একটু অ্যাটেনশন ব্রেক হলেই দুটো হাতের মধ্যে ফাঁক হয়ে যাবে, লুজ হয়ে যাবে, জিনিসটা পড়ে যাবে, আর ধরতে পারবে না। চোখ বন্ধ করে দুটো হাতের মধ্যে জিনিস নিয়ে দেখো কতটা কোথায় কোথায় প্রেসার দিতে হচ্ছে। আঙুলে প্রেসার পড়ছে, এই মাসেল গুলোতে প্রেসার পড়ছে, এই জায়গাগুলো প্রেসার পড়ছে, ব্রেনকে দুটো হাতকে এক জায়গায় ধরে রাখতে কোঅর্ডিনেট করতে হচ্ছে অনেকগুলো এরিয়া। এই সব এরিয়া কাজ করে বাচ্চা দুটো হাতের মধ্যে কোনো একটা অবজেক্টকে ধরে রাখতে পারছে কিনা এটা আমাকে দেখতে হবে। পরের পয়েন্ট, রিচেস ফর এন্ড গ্র্যাবস অবজেক্টস। বলো কি বুঝেছো? কোনো একটা জিনিস আনতে গেলে সেই জায়গায় পর্যন্ত সে যেতে পারে কিনা নিচে থেকে, কিংবা ইন্ডিকেট করলে, এবং সেটা ধরতে পারে কিনা সেই অবজেক্টটা। আরেকবার পড়ো। কোন একটা জিনিস আনতে হলে, যেমন পুরো পানি গ্লাস, একদম যে সেন্টেন্স লেখা আছে ওই সেন্টেন্সটা পড়ো। reaches for and grabs objects। রিচেস কোথায়? যে জিনিসটা যেখানে রাখা আছে, যে জিনিসটা যেটা চাইছি আমি ঠিক সেটার কাছে পৌঁছে সেই জিনিসটাকে ধরে নিয়ে আসতে হবে। এতগুলো কাজ। রিচেস পৌঁছতে হবে অবজেক্টের কাছে, সেটা দূরেও হতে পারে, দূরে হলে আমাকে হেঁটে গিয়ে ওইখানে পৌঁছতে হবে, তাই তো? তারপর অবজেক্টটাকে বুঝতে হবে, তার মানে কতগুলো মিনিংফুল কাজ করতে হবে ভাবো। তারপর সেই অবজেক্টটাকে ধরে নিয়ে আসতে হবে। এবার উঁচুতে থাকলে পা তুলে উঁচুতে হাতটা যাতে পৌঁছয় অবজেক্ট পর্যন্ত, সেই ভাবনা চিন্তা করতে হবে। তারপর সেখান থেকে অবজেক্টটা পেরে নিতে হবে। বুঝতে পারলাম সবাইকে? জি জি। কত ছোট ছোট বিষয়, এইটা দেখতে হলে কত কুটিয়ে কুটিয়ে দেখবে তোমরা। একটা কাজ 3 বার করে বাচ্চাকে করিয়ে দেখবে, তাহলে এত ছোট ছোট বিষয়গুলো তোমরা সবাই অবজার্ভ করতে পারবে। কোথায় গিয়ে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, যদি বলতে হয় যাও তো ওই জিনিসটা নিয়ে আসো, তাহলে কি ও এক পায়ে এগোবে। কি হলো, আরেকটু যাও, তার মানে কি ক্লু করতে হচ্ছে, ওকে ভার্বাল প্রম্পট দিতে হচ্ছে যাও যাও, মানে ও কিন্তু জিনিসটা নিয়ে আসার কথা বা জিনিসটা ধরার কথা বুঝতে পারছে না, তাহলে ওই ক্ষেত্রে আমি বি দেবো। আচ্ছা, আমার ছেলে যেটা হয়, যেটা খুবই কমনলি জিনিস, যেমন টেবিল থেকে পানি গ্লাস নিয়ে আসো, এটাও পারে, এটাতে কোনো সমস্যা না। আর ওর যদি পানি খাওয়ার প্রয়োজন হয় সেটা তো খুবই ভালো পারে, সেটা সমস্যা। প্রয়োজন ছাড়া তুমি যেটা আনতে বলবে। আমি না, ও কোনো একটা জিনিস চাচ্ছে, আমি যদি বলি যাও বেডরুমে ওয়ার্ড্রোবের উপরে আছে, কিংবা বেডরুমে বিছানার উপরে আছে, সেটা তখন হয়তো যাচ্ছে, আবার গিয়ে কিন্তু ভুলে যাচ্ছে জিনিসটা আনতে হবে। হয়তো কাছাকাছি যাচ্ছে, বেডরুম পর্যন্ত গেল, কিন্তু ওয়ার্ড্রোবের উপরে আছে কিংবা বিছানার উপরে রাখা আছে, ওইটুকু ভুলে যাচ্ছে। দিদি মাইক্রোফোন অফ হয়ে গেছে, আনমিউট করেন দিদি।
হ্যালো, হ্যালো, চৈতালি দি, আপনার আনমিউট করতে হবে মাইক। হ্যালো। জি, এখন শোনা যাচ্ছে। বলুন বলুন। পরের পয়েন্টে কি যাবো দিদি নাকি? ওই পয়েন্টটা আরেকবার বলো। reaches for and grabs objects. হ্যাঁ, এটা তো হয়ে গেছে, পরের আচ্ছা, পয়েন্টে যাও। নাম্বার 3, uses both hands at the same time when handling an object. কোনো অবজেক্টকে হ্যান্ডলিং করতে গেলে দুটো হাত প্যারালালি কাজ করবে। ধরো বোতলের ঢাকনা খুলছে, একটা হাত দিয়ে বোতলটাকে প্রেসার করছে, আরেকটা হাত দিয়ে বোতলের ঢাকনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলছে। এবার যখন দুটো হাত ইউজ করছে, তাহলে সেই ইউজ করতে গেলে কোঅর্ডিনেশনটা বজায় রাখছে, দুটো হাতের উপর ব্রেনকে কিন্তু একসাথে প্যারালালি অ্যাটেন্টিভ হতে হচ্ছে। দুটো হাতের উপর ব্রেনের দুটো লোব মানে মানে প্যারালালি কাজ করবে সেই সময়। এই লেভেলে আসবে তবেই কিন্তু কাজটা করতে পারবে। বুঝতে পারছো? দুটো হাতে বল নিয়েছে, বাঁ হাত জি, থেকে ডান হাত, ডান হাতে বল নাচানো, বাঁ হাতে এসে বল নাচানো, এরকম বিভিন্ন অবজেক্ট দিয়ে তোমরা এই জায়গাগুলো দেখতে পারবে। যদি দেখো প্রম্পট করতে হচ্ছে, কাজটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে এক্সপোজার পাইনি তাই প্রম্পট করতে হচ্ছে, সেটা ভালো করে দেখে নেবে। তাহলে যে কাজটা এক্সপোজার পেয়েছে, দুটো হাত ব্যবহার করে করতে পারছে, সেই ধরনের কাজগুলো পেরেন্টের সঙ্গে জিজ্ঞেস করে সেই ধরনের কাজটা রাখবে। আমাকে শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, পেরেন্টের সঙ্গে এখানে কনসাল্ট করে নেবে। অনেক সময় তুমি একটা কাজ দিলে বাচ্চা এক্সপোজার পায়নি, ওটা কোনোদিনই খোলেনি বা কোনোদিনই করেনি, তখন সে দুটো হাত ইউজ করবে না। তখন তাহলে তুমি যদি দেখো অ্যাসেস করতে যাও, তাহলে তুমি বি দিয়ে দেবে। অথচ বাচ্চা ওই কাজটা জানে, দুটো হাত ব্যবহার করে কাজ করতে জানে। তো সেটা হলে এরকম কোনো কাজ সিলেক্ট করবে যেটা ও করে রোজকার, সেই কাজটা দিয়ে আচ্ছা, তারপর ওকে অ্যাসেস করবে। ঠিক আছে, বুঝতে পারলাম? জি। জি। পরের পয়েন্ট। নাম্বার 4, picks up small objects using thumb and fingers only. ছোট্ট থাম্ব জিনিস অ্যান্ড শুধু ফিঙ্গার, দুটা আঙ্গুলে, এই দুটো দুটা জিনিসের আঙ্গুলে। কাজ। সব থেকে ফাইন মোটরের মেন এরিয়া হচ্ছে এই দু আঙুলের কাজ। আঙুলগুলো বাচ্চা এরম রাখবে, এরম ভাবে ধরতে পারবে না। অটিস্টিক বাচ্চা দেখবে কিছু ধরাতে যাও, আঙুলটাকে ফোল্ড করতে হবে, এই আঙুলটাকে ফোল্ড করতে হবে, এই আঙুল দুটো কাছে আনতে হবে, তবে ওটাকে চেপে ধরতে হবে। এতগুলো কাজ ওকে করতে হবে। ততক্ষণ এই আঙুলগুলোর উপর ওকে প্রেসার রাখতে হবে। এই কাজটা যতক্ষণ না শিখছে ততক্ষণ এই 3 আঙুলে পেন্সিল ধরা বা কোনো কিছু কুটিয়ে তোলা
বা কোনো কিছু নিডলে মানে বিটটাকে সুতোর মধ্যে আটকানো, বিটটাকে ধরে রাখা, এই ধরনের কাজগুলো কিন্তু বাচ্চা করতে পারবে না। সুতরাং আগে আমার এই আঙুলগুলোকে ব্যবহার, আঙুলের সঙ্গে থামের ব্যবহারগুলো আগে করাতে হবে। আর একটা একটা কথা বলি, ফাইন মোটর এরিয়া, ফিঙ্গার টু রিস্ট, এই এরিয়াটাকে, এই এরিয়ার অ্যাক্টিভিটি গুলোকে আমরা ফাইন মোটর এরিয়ার অ্যাক্টিভিটি হিসেবে গণ্য করি। গ্রস মোটর এরিয়া ওভারঅল বডির অ্যাক্টিভিটি। হ্যাঁ বলো। দিদি এটা আমরা কিভাবে টেস্ট করব? যেমন আমার ছেলে বিটস ধরে, কিন্তু ও তো সবগুলো আঙ্গুল এরকম করে ধরে, হয়তো বা এরকম করে ধরে। কিংবা ছোট চানাচুর, চানাচুর সে প্লেট থেকে টুকে খুঁটে খায়, হয়তো সে 3 আঙ্গুলে ধরে। এটা কি একদম 2 আঙ্গুলে হতে হবে? না, 3 আঙ্গুল বা 2 আঙ্গুলের কাছে কাছে এলে হবে। থামের সঙ্গে যেমন ও ছোট ছোট ফিঙ্গারকে, চানাচুরের পিস ইয়ে করে খায়, ডাল, ছোলা, প্লেট থেকে নিয়ে খায়। তোমরা ওটিতে করেছো কিনা জানি না, ম্যাক্সিমাম ওটিতে বা স্পেশাল এডুকেশনেও দেয় রাজমা আর ছোলাকে বাচ্চাকে আলাদা করানো। একটা বাটির মধ্যে রাজমা আর ছোলা একসাথে করে আচ্ছা দেয়। আচ্ছা। কারা কারা করেছো এই কাজগুলো, করিয়েছো বাচ্চাকে? কেউ দিদি করিয়েছে? আমাদের এখানে ওই যে বলো। বিটস এর কাজগুলি করায়, বিটস এর কাজ বিডস, করেছে। স্ট্রিং এর মধ্যে বিডস গাঁথানো, মালা গাঁথানো। জি জি জি। হুম। আর রাজমা ছোলা আলাদা করা, ডাল পেস্টিং করা, কারা কারা করিয়েছো? আমি করিয়েছি ম্যাম, স্কুল থেকে দিয়েছিল। আর আমি হ্যাঁ। নিজেও ওকে বাচ্চাকে দিয়ে হচ্ছে মানচিত্র করিয়েছিলাম ডাল দিয়ে। আর চাল ডাল ডাল দিয়ে। এমনিতে দেই, কিন্তু খুব বেশি সময় সে করে না এটা। হুম। এই কাজটা কিন্তু অ্যাটেনশন বাড়ানোর কাজ, আর ওই ফাইন মোটর ডেভেলপমেন্টের কাজ। এই আঙ্গুল, বুড়ো আঙ্গুল এবং বাকি আঙ্গুলগুলোর মধ্যে মানে ধরে রাখা এবং ওটাকে টেনে তোলা, স্টিকিং এর কাজ। স্টিকিং এর কাজ বলতে বিন্দি পেস্টিং করায় দেখবে বাচ্চাদের। কারা কারা করিয়েছো? কারা কারা করিয়েছিল বিন্দি পেস্টিং? কেউ করিয়েছো? না, করানো হয়নি। আমরা করাইনি। আচ্ছা। বিন্দি পেস্টিং, ডাল পেস্টিং, পেপার টিয়ারিং কে করিয়েছো? কোলাজ যেটাকে বলি আমরা, আর্ট অ্যান্ড ক্রাফটের, কে করিয়েছো? পেপার পেপার টিয়ারিং, ছেঁড়া হুম। হাত দিয়ে, এটা করিয়েছি, হ্যাঁ ছেড়ে হ্যাঁ, এটা পেপার ছিঁড়ে। করিয়েছি। করে ওটাকে পেস্ট করা শিখিয়েছো? জি জি জি, জি পেস্ট করা জি। শিখিয়েছি। ওটাও কিন্তু এই ফাইন মোটরের কাজ। বলো। এইগুলো করিয়েছো যখন, টেস্ট করার সময় পেপার ছিঁড়িয়ে দেখাতে হবে। এই আঙুলে এই হাতে পেপার ধরবে, এই হাতে পেপার ধরবে, 2 হাতে পেপার ধরে একটা একটা পেপার আরেকটা পেপারকে এরম ভাবে ঘুরাবে, তবে ছিঁড়বে। এরম জি ভাবে ঘুরিয়ে তারপর টানবে, এই আঙুলটাকে এদিকে টানবে, এইটাকে এদিকে টানবে। এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট গুলো প্রপার না হলে পেপারটা ছিঁড়বে না। তো সুতরাং এটা হচ্ছে ফাইন মোটরের একদম স্পেসিফিক ফাইন মোটরের কাজ। এই মুভমেন্ট না থাকলে অনেক অনেক অসুবিধা হবে বাচ্চার। এই জিনিসগুলোকে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেডি করতে হবে। কারা কারা রেডি, কাদের কাদের রেডি হয়েছে? কাদের দিদি কাদের বাচ্চাদের? আমার ছেলে অনেকটাই পারে, কিন্তু ওই যে পেন্সিল গ্রিপিং এখনো পুরোপুরি হয় নাই। পেন্সিল গ্রিপিংটা 80% হয়তো বা হয়েছে। মানে পেন্সিলও ধরে, 3 আঙ্গুলে ধরে, কিন্তু কবজিটা ও ভাসিয়ে রাখে, কবজিটা এরকম করে রাখে না, কিংবা আঙ্গুলগুলো ওরকম সুইফটলি নড়ে না সে সময় তার লেখার মানে সময়। কি, তার মানে কি, যিনি যখন তোমরা ফিজিক্যাল প্রম্পটিং দিয়েছো পেন্সিল হোল্ডিং এ, উনি কি স্ট্যাটিক করেছেন? হয়ে আছে, স্ট্যাটিক ট্রাইপড। এই যে ধরো পেন্সিল হোল্ডিং, যিনি ফিজিক্যাল প্রম্পটিং দিচ্ছেন তিনি কিন্তু এখানে হাত দিয়ে শেখাচ্ছেন বা এখানে হাত দিয়ে শেখাচ্ছেন, এই রিস্টের তলায় আঙুল চাপা পড়ছে, এবার বাচ্চাকে এরম ভাবে ঘষাচ্ছেন। পজিটিভলি কি হবে, বাচ্চার কাছে থ্রু মোটর ইনস্ট্রাকশনটা যাচ্ছে, রিস্টটাকে উঁচু করতে হয়, আঙুলটাকে নিচু করতে হয়, করে ঘষতে হয়, পেন্সিল ঘষতে হয়। তাহলে ইনফরমেশনটা ভুল গেল আমার বাচ্চার কাছে, ভুল ইনফরমেশনে বাচ্চা ভুল লার্নিং করলো, যার জন্য রিস্কটা হুম উঠে হুম। গেল।
ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে যখনই আমি মোটর ডেভেলপ করাবো, আমায় মাথায় রাখতে হবে রাইটিং ডেভেলপ করার মেন ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই কুনুইয়ের জায়গাটা ফ্লেক্সিবল থাকবে, টাইট থাকবে না। আর এই রিস্টটা সব সময় চাপা থাকবে, রিস্টের ওপর আমার বডি এর প্রেসারটা থাকবে, আর ফিঙ্গার গুলো খুব ফ্লেক্সিবলি মুভ করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি কাজ যখন ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে বাচ্চাকে শেখানো হচ্ছে, বাচ্চাকে পেছন দিকে ধরে শেখানো হয় না বা পাশ থেকে ধরে শেখানো হয় না, হলেও বা অনেক সময় হাত দুটোকে, আমার আঙুলগুলো আমি বাচ্চার রিস্টের তলায় চেপে ধরি। তার মানে কি অটোমেটিক্যালি বাচ্চার রিস্ট এরকম উঠে থাকে। যদি আমি ধরো এই এই হাতটা এই রিস্টের তলায় এরকম ভাবে আঙুল দিয়ে দিই, দেখতে পাচ্ছ আমায়? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই রিস্টের তলায় যদি আমি হ্যাঁ, এরকম আঙুল দিয়ে দিই, বুঝেছি। বাচ্চার তো রিস্ট এরকম উঁচু হয়ে যাবে। তারপর আমি ওকে ঘষা শেখালাম, তার মানে ওকে আমি ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে বুঝিয়ে দিলাম এই এই জায়গাগুলো তুলে রাখতে হয় আর এটা নিচু করতে হয়, তারপর ঘষতে হয়। এই করে রাইটিং পশ্চার বাচ্চাদের ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। সুতরাং আচ্ছা ভুল দিদি, ফিজিক্যাল প্রম্পটিং দেবে না। আমার উম, আচ্ছা বলো। আচ্ছা 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 আরো আর না এটা আরো কেয়ারফুল হতে হবে তাহলে মানে কি করে প্রম্পটিংটার ফিজিক্যাল ব্যাপারে। প্রম্পটিং দিচ্ছ, একটা ভিডিও করে পাঠাও কোথায় গিয়ে রিস্কটাকে উঠে যাচ্ছে, সবাই সবাই দিদি দেখুক। আমার একটা কোশ্চেন ছিল। বলো। দিদি, হুম। জি, আমার আমার বেবিটা না সব বাম হাতে কাজ করতে চায়, মানে বাম হাতে সে 3 আঙ্গুল 2 আঙ্গুল সব মাশাআল্লাহ অ্যাক্টিভ। বাট যখনই আমি তাকে ডান হাতে করার জন্য বলছি, তখন সে আর কি ওইটা ঠিক প্রপারলি পারছে না। তাহলে বাঁ তো দিয়ে আমি করাও, কি অসুবিধা নেই। ওকে ওর মতো করে করতে দেব, একদম পজিটিভলি। মানে ও যদি যেটাতে কমফোর্টেবল? হ্যাঁ, বাঁ হাত দিয়ে করছে মানে ব্রেনের রাইট লোবটা অ্যাক্টিভ, সুতরাং ও ফাংশন করবে সবসময় বাঁ হাত। লেফটি তো অনেকেই হয়, তাকে পজিটিভলি লেফট হ্যান্ড কিন্তু দিয়ে কাজ করাতে হবে, আচ্ছা, কিন্তু আদারওয়াইজ কিন্তু মুশকিল জি, হয়ে যাবে তখন। রাইটিং তাহলে তো বিশেষ করে লেফট হ্যান্ডেই করাবে। জি। আর অ্যাক্টিভিটি যখন ওকে স্কুলে, মানে ওর টিচার যখন করাচ্ছে, তখন ওকে ডান হাত দিয়ে জোর করে আপনি যেরকম রিস্টে মানে বলছিলেন, ঠিক এইভাবেই কাজটা কর, মানে এটা তো তাহলে ওর সাথে রং একদম হচ্ছে। হ্যাঁ, বাচ্চার বাঁ হাত অ্যাক্টিভ, ডান হাত দিয়ে জোর করে করানো কি আছে? আমরা প্রথমে কি জোর দেখি করে বাচ্চার করানো কোন হচ্ছে এবং ও নিচ্ছে না। ওর যদি ফ্লেক্সিবিলিটি মানে স্ট্রেংথটা বাঁ হাতে থাকে, তা আমি জোর করে ডান হাতে স্ট্রেংথ দিতে যাবো ওখানে? জি। তাহলে তো পুরো মোটর প্রবলেম এসে দাঁড়াবে, মানে ওর তো রাইটিং হ্যাম্পার করবে পিছনে। মানে ও লিখতে খুব পছন্দ করে বাম হাতে। বাম হাতে সে বিভিন্ন শেপ, মানে আমাকেও হাত ঘুরাতেও দেয়, হাত ঘুরিয়ে লিখতে দেয়। সে মাঝে মাঝে রং ভাবে ধরে, আবার রাইট করেও ধরে 3 আঙ্গুলে যেটা। এখন মানে যদি আমি রাইট হ্যান্ডে সেটাকে করাতে যাই, তাহলে দেখা যাচ্ছে ও প্রবলেমটা হচ্ছে। একদম করাবে না, একদম করাবে না, রাইট হ্যান্ডে করাবে কেন? আচ্ছা। আর একদম পজিটিভলি রাইট হ্যান্ড বন্ধ করে দাও ওর ক্ষেত্রে। জি দিদি, এবার পরের পয়েন্ট পড়ো। আমি পড়বো। পড়ো, যে পড়ছো পড়ো না। Makes a stack of 3 cans or tiffin carrier containers or wooden blocks. হুম। মানে হচ্ছে ক্যান, মানে সে একসাথে এটা নিতে পারে 3টা ক্যান, টিফিন ক্যারিয়ার কন্টেন। 3টে কন্টেনার বা 3টে ক্যান একটার উপর একটা রাখতে পারছে, বা পারে। 3টে ব্লক একটার উপর একটা রাখতে পারছে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, আমার বেবি পারে এটা। আমার এটা কি ভালো না, মানে সে তো ভালো নয়, টাওয়ার বা ফাইন মোটরের এই আচ্ছা, এরিয়াটা পারে, তাহলে এ পেলো। এবার এই সমস্ত এরিয়া অ্যাসেস না করলে বুঝতে পারবো না তো যে কত পার্সেন্ট পারে। তোমরা নিজেরাই যখন অ্যাসেস করবে তখনই দেখতে পারবে যে আমার বেবির ফাইন মোটর এরিয়া 40% ডেভেলপ হয়েছে, 50% ডেভেলপ হয়েছে, 80% ডেভেলপ হয়েছে, না 90% ডেভেলপ হয়েছে। এইটার জন্যই বলছি প্রত্যেকটা লাইন লাইন বুঝে নাও, অ্যাসেসমেন্ট শুরু করে দাও।
মানডে থেকে একদম এটা কি স্ট্রংলি অ্যাসেসমেন্ট বলবো? স্টার্ট করলাম। হ্যাঁ বলো। মানে একজনের বেবি যে আরেকজন, মানে সেটা আমরা কি ক্লাস ওকে হ্যাঁ ও 3টা ক্যান বা 3টা এটা উডেন ব্লক, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ওকে কি ইনস্ট্রাকশন দিব আমরা 3টা ক্যান দিয়ে একটার উপর আরেকটা রাখো? না, ইনস্ট্রাকশন এক্ষুনি দেবে না, অ্যাসেস করবে কি করে? যে ক্যান 3টে ওর সামনে খুলে কিন্তু দেবে, হ্যাঁ 3টে ক্যান খুলে দেবে, এবার বলবে ক্যান গুলোকে সাজাও। আচ্ছা তার জি মানে দেখো তোমার বেবি ক্যানের এক্সপোজার পায়নি, তাহলে বি হবে, বি পাবে, পারবে না। কেন পারলো না? এক্সপোজার পায়নি। আমরা কিন্তু টিফিন ক্যারিয়ার ইউজ করি বাড়িতে অনেকেই, অনেক সময় কেউ এসছে খাবারটা সার্ভ করি, আমি কিন্তু আমার বাচ্চাটাকে বললাম না যে এক কাজ করো তো বাবু, ক্যানগুলো সাজিয়ে দাও তো, বলেছি? তার মানে বাচ্চাটাকে এক্সপোজার দিইনি। ফাইন মোটরের এই জায়গা আমার বাচ্চার নেগেটিভ হয়েছে কিন্তু আমার জন্য, আমি এক্সপোজার দিইনি তাই। এটা ডেভেলপমেন্টাল, ব্রেনের ডেভেলপমেন্টাল মাইলস্টোন। যারা ডক্টর আছো তারা জানো, জানো তো কারা ডক্টর আছো এখানে এই গ্রুপে? মেডিকেল প্রফেশনালস কে? আজ আসুনি মেডিকেল প্রফেশনাল, যিনি আজকে আসেননি। তো এই জায়গাটা বাচ্চাকে কিন্তু আমরা নট এক্সপোজার দিয়ে বাচ্চাকে আর কাজ করাতে শেখালাম না। আর এদিকে খুব সুন্দর করে বললাম আমার বাচ্চা পারে না। তাহলে আমরা কি করলাম? আমার বাচ্চাটার উপর সামাজিক ভাবে একটা স্টিগমা তৈরি করে দিলাম, আমার বাচ্চা পারে না। আমরা তো অনেক সময় বলি ও কি পারবে, ও কি ও তো পারে না। এই স্টিগমা গুলো কারা লাগাচ্ছি? আমরা মা বাবারাই প্রথম লাগাচ্ছি। আমি যদি আমার বাচ্চাকে বলি পারে না, অন্য কেউ কিন্তু এর থেকে অতি সহজে আমার মুখ থেকে শুনেই বলবে ওর বাচ্চা তো পারে না। এটাই তো স্বাভাবিক। সুতরাং মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আমার বাচ্চা পারে না, আমি শেখাইনি, আমি করাইনি, তাই পারছে না। সুতরাং করাতে হবে, তবেই পারবে। পরের পয়েন্টে যাও। পরের পয়েন্ট। ফাইন মোটর শেষ হবে নাম্বার 6, ফটাফট। নাম্বার 6 uses a spoon to stir sugar or salt to mix a drink. এখানে চামচ দিয়ে নাড়াতে 4 পারে বছর, লবণ অথবা চিনি ড্রিঙ্কস। হ্যাঁ 4 বছরের নিচে কার বাচ্চা আছে? আমার বেবি দিদি কত বছর বয়স বললে? 3 বছর 9 মাস। 3 বছর 9 মাস, ওই তো 4 বছর, 3 বছর 9 আমার মাস। বেবি অলমোস্ট 3 4 বছর বছর। 1 মাস। দিদি 3 আমার বছর, বেবি 3 বছর 1 মাস। তার মানে 3 বছরের নিচে কোনো বাচ্চা নেই, তাই তো? তাহলে তোমরা কজন বাচ্চাকে শরবত গুলে খাওয়ানো শিখিয়েছো? দিদি আমার বেবি শরবত গুলে মানে খাওয়ার থেকে সেটা গুলাতে খুবই পছন্দ করে, চিনি চিনি, লবণ। চিনি মানে গোল। আমি যখন হুম মানে কাউকে চা খেতে দেখলে তার দাদু বা বাবা মানে মানে সে নাড়াতে গুলাতে খুব পছন্দ করে, চামচ দিয়ে সেটা মিক্স করাটা, নাড়া এবং চামচ দিয়ে নেওয়াটা। হুম। আর কার বেবি? দিদি আমার বেবি পারে, ও অবশ্য বড়, 4 বছর 10 মাস। ও যে ড্রিঙ্কসটা খায় সেটাও চামচ দিয়ে নাড়াতে পারে, অরেঞ্জ ড্রিঙ্ক খায় দুজন, সেটা নাড়াতে পারে। দুজন। আর কার বেবি? দিদি আমার বাচ্চাও পারে, আমার বাচ্চার বয়স তো বেশ ও বড় হয়ে গেছে, 12 বছর 4 মাস বলেছিলাম। হ্যাঁ এই ব্যাপারগুলো ওর হয়ে গেছে, একটু প্রবলেম ফেস করে। আমি একেবারে শর্টলি একটা কথা বলবো, যেমন এটা হচ্ছে আমার বাচ্চার হাতের লেখা। হ্যাঁ তো দেখ, কিন্তু 1 মিনিট।
সে কিন্তু হাতের লেখাটা শিখেছে 4 বছর পর থেকেই। হ্যাঁ, আমি ওকে রেনফোর্স করে করে আলহামদুলিল্লাহ শিখিয়েছি। এখন সে লিখতে পারে এরকম, বাট ওই যে খাওয়ার সময় করে কি, একটা রোস্ট সে খাবে, খাওয়ার সময় কিন্তু আমরা এক হাতে খাই যত সম্ভব, আরেকটা হাত এখানেই রাখি, টেবিলের উপরেই থাকবে, কিন্তু সে ওই রোস্টটাকে ম্যানেজ করার সময় বাম হাতটাও মাঝে মাঝে ইউজ করে ফেলে। এই যে কোঅর্ডিনেশনটা বা এই যে একটা মিস কোঅর্ডিনেশন, এটা কেন হচ্ছে, এটা যেই পয়েন্টে আসবে কাইন্ডলি ওই পয়েন্টটাতে আমাকে একটু নোটিস করলে ভালো হবে। তোমার বাচ্চার লেখাটা ভালো লিখছে, কিন্তু লেখাটা একটা আরেকটু লাইনের ভেতরে আনো। তুমি লেখাটা দেখাও, ভালো করে দেখো লেখাটা, আরেকটু লাইনের ভেতরে আনো। দুটো লাইনকে বেরিয়ে গিয়ে বাচ্চা লিখছে। রিডেবল রাইটিং ঠিকই, কিন্তু রাইটিংটা অত্যন্ত বড় বড়, আর মোটামুটি লিখতে গিয়ে মোটামুটি স্ট্রোক গুলো যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক আছে, মানে হ্যান্ড ব্যালেন্স রয়েছে। লেখার যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা রয়েছে, কিন্তু আরো ছোট করতে হবে, বুঝেছো? রাইটিংটা আরো ছোট করতে হবে। এবার বলো রিডিং কত দূর বাচ্চা? ও 6 লেভেলে পড়ছে ম্যাম। লেভেলে পড়ছে ঠিকই, কিন্তু রিডিং কতটা করতে পারছে? কম মানে না, মানে আননোন, এগুলো টেক্সট, আননোন টেক্সট দিলে রিড করছে কত? ওর নোন আননোন ডাজন্ট ম্যাটার, কিন্তু ও হচ্ছে একটু স্লো। সাপোজ এই যে আমরা যেভাবে পড়ি, ও একটু মানে রিডিং এর ক্লাসটা, রাইটিং রিডিং যখন আসবে আমি তোমার বাচ্চাকে নিয়ে বসবো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এবার পরের পয়েন্টে আসো, এখন ফাইন মোটর আছে, আসছো। মোটামুটি পেন্সিল যা লিখছে, তোমার বাচ্চার ফাইন মোটর ভালো আছে, খারাপ নেই। যদি পেন্সিল হোল্ডিংটা ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি ধরো অ্যাডিকুয়েটই পাবে ফাইন মোটর। লেখার যা ব্যালেন্স দেখলাম, ফাইন মোটর এরিয়া অ্যাডিকুয়েট পাবে। বলো পরের পয়েন্ট বলো। Number 7, strings 3 1-inch beads or spools on to a string. আচ্ছা, তিনজনের বেবি চামচ দিয়ে চিনি নুন গুলতে পারে, তিনজনের বেবি, আর বাকি? দিদি আমি আসলে কখনো শেখাইনি, এটাই সত্যি। নট এক্সপোজার, তাই তো? রাইট। এবার বলছি মানে চিনি নিয়ে, চামচে করে চিনি তুলে গ্লাসের মধ্যে দিয়ে সেটাকে গুলতে পারবে, এই জায়গাটা চিনিও গুলে মানে জলের সঙ্গে একদম গুলে যাবে, ততক্ষণ পর্যন্ত ও কিন্তু মিনিংফুলি মানে করবে, গোলাবে। এই লেভেলটা আসা মানে পুরো এই স্কিলটা একদম ব্রেন থেকে, এই স্কিলটা শর্ট মানে ব্রেনেরই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পৌঁছে গেছে, সুতরাং এই স্কিলটা তখন একেবারে পজিটিভ হয়ে যাবে। এই স্কিলটা পারে পুরো। কিন্তু যদি ধরো গুলছে কিন্তু চিনিটা গুলছে না, চিনিটা গোলা হয়ে গেলে চামচটাকে তুলে নিতে হয়, এই স্কিলটাও বুঝছে না, তাহলে এখানেও কাজ করাতে হবে যে আমার কাজটা একটা এন্ড হয়েছে, এন্ড হওয়ার পরে আমি ওই কাজটা আর করব না, এই জায়গাটাও তো বাচ্চাকে বোঝাতে হবে। সুতরাং অ্যাসেসমেন্ট করার সময় এই জায়গাগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করেই নয় বি কি হবে সেটা দেবে, ঠিক আছে? বলো তারপরের পয়েন্ট। Number 7, strings 3 1-inch beads or spools onto a string. সুতোতে 1 ইঞ্চির পরিমাণ বড় বিটস গাঁথতে পারে, তিনটা গাঁথতে পারে কিনা? কার কার বাচ্চা গাঁথতে পারে? আমার বাচ্চা পারে। পারে দিদি, আমার হাতের সামনে আছে বিড আর স্ট্রিং? কারো হাতের সামনে আছে, দেখাতে পারবে?
বাচ্চার অ্যাটেনশন বাড়ানোর মেন জায়গা হচ্ছে বিড আর স্ট্রিং করা, মানে স্ট্রিং এর মধ্যে বিডটাকে লাগাতে পারা। এবার বিডটা যদি, বিডের হোলটা যদি এত বড় বড় হয়, বাচ্চা অনায়াসে লাগানো শিখে গেল। এবার ওইটাই আমরা কন্টিনিউ করলাম, বছরের পর বছর করলাম, আর ভাবলাম হয়তো কাজ শেষ হয়ে গেল, তা না। আমার বাচ্চাকে প্রথম যখন শেখাবো তখন বড় হোল আছে এরকম বিড দেব, তারপরে আস্তে আস্তে বিডের হোল গুলো কমে আসবে, ছোট হয়ে আসবে। লাস্ট বাচ্চাকে দেব পুঁথি, যেগুলো গলায় মালা গাঁথে পুঁথি, ওই ছোট্ট পুঁথি, ছোট্ট হোল যুক্ত পুঁথি আর লাইলনের স্ট্রিং, সরু সাদা। তার মানে কি, আমার বড় হোল দিয়ে এমনি ইলেকট্রিকের তার দিয়ে প্রথমে গাঁথা শেখাবো, তারপরে ইলেকট্রিকের তার সরিয়ে নিয়ে ওখানে শুলেস দেব, শুলেস দিয়ে ওগুলোকে গাঁথা শেখাবো। এবার ওগুলো গাঁথার পরে আমি দেব পুঁথির হোল গুলো ছোট করতে করতে ছোট হবে, আর স্ট্রিংটা একদম সরু লাইলনের হবে। এবার দেখবো আমি 1 মিনিটে কটা পুঁথি গাঁথে। সমস্ত কাজ করানোর আগে ডেইলি বিডের কাজটা করাতে হবে, কিন্তু এইভাবে আস্তে আস্তে অ্যাটেনশনটা বাড়িয়ে। আমি যদি এই এক বড় পুঁথি 10 বছর ধরে দিয়ে থাকি, তাহলে আমি সেই ফিডব্যাক পাবো না যে অ্যাটেনশনটা কতটা ডেভেলপ হচ্ছে, এটা আমি সেরকম ভাবে দেখতে পারবো না। বুঝতে পারলাম? সুতরাং ওই জন্যই বললাম, যে যে বিট করাও, বিডের ছবি তুলে আগে গ্রুপে দাও, সবার বিট গুলো দেখি কোন বিডে করাচ্ছ, কোন হোলটা কত বড়, কার কত বড় হোল পুঁথি, আর কি স্ট্রিং ইউজ করছো। অনেকে শুলেস করে, কেউ এমনি ওই ব্যাগ বানানোর লাইলনের সুতোগুলো দিয়ে করে মোটা, কেউ ইলেকট্রিকের তার দিয়ে করান। কিভাবে করাচ্ছ সেটা একবার দেখে নি। আর ওই সরু সুতো সাদা রঙের আমার ছেলে একদম করে লাইলনের। কাঠি দিয়ে। কি দিয়ে? কি দিয়ে করাও? দিদি আমার ছেলে করছে কাঠি, শাসলিক কাঠিগুলো, যেগুলো লম্বা লম্বা কাঠি, শাসলিক কাঠিগুলো গেথে একটা শোলার উপরে গেথে গেথে দিয়ে কালার দেখে, ও বিটগুলো বুঝতে কালার পেরেছি, দেখে দেখে ওই বুঝতে পেরেছি। কাঠিগুলোতে গাঁথে। এবার ওগুলো চেঞ্জ করো, এবার ওগুলো চেঞ্জ করো। আচ্ছা, তুমি যদি বিড কালার ওয়ালা দাও, তার মানে কি কি করাচ্ছ, একটা হচ্ছে এ দিয়ে অ্যাটেনশনের জন্য, আই হ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য আরেকটা কালার কনসেপ্ট শেখাচ্ছ। আমি শুধু বলছি অ্যাটেনশন বাড়ানোর জন্য বিটটা আরো ছোট করে দাও। আচ্ছা। ক মিনিটে কটা বিট গাঁথে সেটা দেখো। পরের পয়েন্ট পড়ো। Number 8, opens the door, operating doorknob or latch or handle. কারা করাও? doorknob অথবা কারা করাও? হ্যান্ডেল ইউজ করে দরজা খুলতে। দিদি আমাদের বাসায় যেগুলো ডোরনব ইউজ করতে পারে, কিন্তু ল্যাচ ছিটকিনি ওই যে শেখাই নাই, তাই পারে না। ডোরনবটা পারে, হ্যান্ডেলটা আমার বাচ্চা দরজা খুলবে, এটা ওর রেগুলারের মধ্যে আছে। কোন ডোরে ডোরনব আছে, কোন ডোরে ল্যাচ আছে, কোন মানে এই শেষ সমস্ত জিনিসগুলো। কোন ডোরনব গুলো বিভিন্ন রকমের হয়, কোনটা গোল হয়, কোনটা লম্বা হয় হ্যান্ডেল ওয়ালা, তার ইউজ ফাংশন কিন্তু বিভিন্ন। এবার ল্যাচ গুলো ইউজও বিভিন্ন। এই বিভিন্ন জিনিসগুলো খুলতে পারে কি না, তুমি যদি নাও শেখাও তবুও একটা এক্সপোজার দিয়ে দেখো পারে কিনা। যদি দেখো পারে তাহলে এ দেবে, যদি না পারে বি দেবে। অনেক সময় দেখবে যে বাড়ির যে গোল ডোর নব গুলো আছে সেগুলো খুলতে পারে, ল্যাচ খুলতে পারে না। সেখানে স্পেসিফিক্যালি লিখে দেবে বি দাও বা এ দাও, যেটাই খুশি দাও, ধরো খুলতে পারে, গোল নব গুলোকে খুলতে পারে, সে তো পারছে, এ দিতেই পারো, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবে ল্যাচ খুলতে পারে না। বুঝতে পারছো? ল্যাচটা একটু ক্রিটিক্যাল, আর একটু মানে এটা কি বয়স, মানে আমার ছেলে যেরকম বয়স আন্ডার 5, ওকে কি ল্যাচটা দিতে হলে অনেক সময় দরজাটা চাপ দিয়ে চেপে ধরতে হয়, তারপরে জিনিসটা ছোট থাকে, একদম তাই, টেকনিক্যাল, এটা ওকে একদম তাই, 3 বছর থেকে দেওয়া যায়।
একদম 3 বছর থেকে দেওয়া যায়। ঠিক আছে, এটাও পরের পয়েন্ট, সুতরাং তোমাদের এখানে সব বাচ্চা পারবে অ্যাসেসমেন্টে, কারো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে। কার কার বাচ্চা ডোর নাম্বার নব 9 খুলতে পারে? দিদি আমি একটু পিছনে যাচ্ছি, এই যে এইগুলো দিয়ে ট্রাই করি। এইটার হোলটা দেখো এটার হোল আছে কত এখানে, বড় হোল দেখো, কয়েকটা নিজেই দেখো, ক্যাটাগরি। দেখাও হোলগুলো। হ্যাঁ, এবার তুমি বলো, আরাম করে বাচ্চা এটা করতে অভ্যস্ত তো, ও অতটা অ্যাটেনশন দিয়ে দেখতে হবে না, ও এমনিই ঢুকিয়ে দেবে। আর মুক্তর মতো যে পুঁতিগুলো আছে, পুঁতিগুলো বড়, মুক্তর সাইজে যে পুঁতিগুলো আছে, পুঁতিগুলো বড়, কিন্তু দেখবে হোলগুলো একদম ছোট। দিদি আনমিউট করতে হবে দিদি। দিদি আপনার মিউট হয়ে গেছে। দিদি আনমিউট করতে হবে মাইকটা। হ্যালো, দিদি শুনছেন? আপনার মাইকটা আনমিউট করতে হবে। সরি, বলো। বলো। দিদি আমরা শুনতে পাইনি। হ্যাঁ বলছি, ওই বিটটা একটু দেখাও। ওইটা যে বড় হোল না, এবার বাচ্চা অনায়াসে ওটাকে ইয়ে করতে পারবে, স্ট্রিং আটকাতে পারবে, তাতে অসুবিধা হবে না। কিন্তু ওই বিটটা যদি ছোট হোল হয় আর স্ট্রিংটাও যদি সরু হয়, তাহলে বাচ্চার ক্ষেত্রে কি হবে, খুব মাইনুটলি দেখলে তবে ওই ছোট হোলের মধ্যে দিয়ে স্ট্রিংটা গাঁথতে পারবে, না হলে কিন্তু গাঁথা সম্ভব নয়। তার মানে কি, ওকে ততক্ষণ পর্যন্ত অ্যাটেনশনটাকে ধরে রাখতে হবে। আমার স্প্যানটা বাড়লে হলো না, আরেকটা কি করতে হবে, আমার ব্রেন যাতে স্প্যানটাকে ধরে রাখতে পারে। কারণ কি, আমার ধরো আমি লেখাতে গেলাম, প্রথম লেটার লেভেলে রইলো, একটা লেটারের স্প্যান রইলো, তারপরে ওটা বাড়তে বাড়তে 3 লেটার ওয়ার্ড, 3টে লেটারের স্প্যান একসাথে হবে, তবে কিন্তু একটা ওয়ার্ড স্প্যান ডেভেলপ করলো। এরপর দুটো ওয়ার্ড মিলিয়ে 2 ওয়ার্ড ফেজের একটা সেন্টেন্স হলো, দুটো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলো, তার মানে কি দুটো ওয়ার্ড পর্যন্ত অ্যাটেনশনটাকে ধরে রাখতে পারলো। এই করে 3টে ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখবে বাচ্চা, শেখাতে হবে। 3টে ওয়ার্ড পর্যন্ত ওর অ্যাটেনশনটা ধরে রাখতে পারলো। এরপর কি একটা লাইন, তারপরে একটা পেজ অ্যাটেনশন ধরে রাখতে হবে, তবে কিন্তু আর একাডেমিক ডেভেলপমেন্ট করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু একাডেমি হ্যাম্পার করবে। এই জন্যই কিন্তু বিটটাকে মাইনুটলি চেঞ্জ করা, মানে আজকে এই বিট করছি মানে 10 বছর ধরে এই বিট করে যাচ্ছি, সেটা চলবে না, তাহলে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানটা গন্ডগোল হয়ে যাবে। সুতরাং আমাকে চেঞ্জ করতে হবে। পরের পয়েন্ট, নাম্বার 9, screws and unscrews a jar or bottle lid। বলো। কোন জার অথবা বটলের লিডটাকে কি করতে হবে, মাথাটা স্ক্রু লাগাতেও পারে। স্ক্রুইং করতে হবে। বটল লিড বলে শুধু কথা নয়, এইটা বটল লিড দিয়ে দেখতে হবে, কিন্তু স্ক্রু করা, ঘুরিয়ে খোলা, ঘুরিয়ে বন্ধ করা, এটা প্রথমে আমি বড় জারের বোতল দিয়ে বাচ্চাকে শেখা মানে দেখবো, তারপরে মাঝারি, তারপরে ছোট, তারপরে একদম ছোট। 3টে আঙুলে বাচ্চা, বা ধরো এরকম পুরো হাত দিয়ে ধরে বাচ্চা বটল লিডটাকে খুলতে পারছে বা লাগাতে পারছে কিনা, এটা দেখবো। তারপরে এই জায়গাটা দেখার পরে এই অ্যাসেসমেন্টে তোমরা পাবে না, পরবর্তীকালে ওই রেঞ্জ দিয়ে ছোট ছোট বাচ্চাদের রয়েছে না, ওই গেম রয়েছে না, ইঞ্জিনিয়ারিং গেম বলে, এবার হ্যাঁ স্ক্রু গুলো, ছোট ছোট স্ক্রু গুলোকে রেঞ্জ দিয়ে আটকাতে পারছি কিনা।
এইগুলো কিন্তু ফাইন মোটরের একটা বড় কাজ, বড় জায়গা। আপাতত বটল লিড, বিভিন্ন বোতলের রিড নেবে, একটা বড় বোতলের ঢাকনা খুলছে, মাঝারি বোতলের ঢাকনা খুলতে পারছে, ছোট বোতলের ঢাকনা খুলতে পারছে, যদি পারে তাহলে এ, যদি না পারে তাহলে বি। অনেক বাচ্চা খুলতে পারে, লাগাতে পারে না, সেক্ষেত্রে খুলতে পারে একদম স্পেসিফিক্যালি লিখে দিতে হবে। খুলতে পারে মানে আনস্ক্রুইং করতে পারে, আনস্ক্রুইং এ এ, স্ক্রুইং এ বি, লাগাতে পারছে না। পরের পয়েন্ট বলো। Number 10, carries a filled paper cup without crushing, tipping or spilling. উইদাউট ক্রাশিং। একটা ফিল্ড পানি কি ভরা বুঝেছো? কাপ সে ক্যারি কি করতে কাপ? যাচ্ছে, কি ফেলেও দিবে না, কাপ? পানি উপচেও পড়বে না, কি ঠিকঠাক কাপ? মতো। পেপার কাপ, পেপার কাপ, পেপার পেপার কাপ। কাপ। পেপার কাপ তো হালকা হয়, হালকা। এক্স্যাক্টলি, একটা পেপার কাপকে ধরতে গেলে ব্রেনকে কতটা অ্যাক্টিভ থাকতে হবে, ব্রেনকে অল টাইম মোটর ইনস্ট্রাকশন দিয়ে যেতে হবে। একটু বেশি চাপলে স্কুইজ হয়ে যাবে, জল উপচে যাবে, একটু বেশি ছাড়লে কাপটা পড়ে যাবে, একটু বেশি মানে স্পিডে হাঁটলেই কাপটা থেকে জল ছলকাবে। এই সমস্ত কিছু ব্যালেন্স করে রাখতে গেলে টোটাল অ্যাটেনশন যেটা, সেটা কিন্তু অনেকখানি ধরে রাখতে হবে। এতটা স্পেসিফিক কাজটা করানোর সময় দেখবে গ্লাসে জলটা ঢেলে গ্লাসটা ধরেছে, ধরে এগোচ্ছে, কতটা টাইট করে ধরেছে, একদম কুচকে ফেললো কিনা, জলটা উপচে পড়ছে কিনা, বা ভেঙে যাচ্ছে কিনা, বা এমন আলতো করে ধরলো একটু ধাক্কা লাগলো জলটা শুদ্ধ, গ্লাসটা শুদ্ধ পড়ে গেল কিনা, এই টোটাল জায়গাটা দেখে তবে কিন্তু এ বা বি লিখবে। আর যদি দেখো টোটাল জায়গাটার মধ্যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, ব্র্যাকেটে পেন্সিল দিয়ে লিখবে, নিজেদের সুবিধার জন্য লিখবে, ওই জায়গাটাই কাজ করতে হবে। পরের পয়েন্ট। নাম্বার 11, পারফোরেটেড শীট। এটা পারফোরেটেড শীটটা আমি আসলে বুঝি নাই। কোন একটা শীট, পেপার শীট ছিটতে পারে, কিন্তু পারফোরেটেডটা আমি বুঝি। পারফোরেটেড শীট হচ্ছে কোনো একটা শীটে ছোট একটা ছিদ্র, সেখান থেকে টেনে টেনে ছেঁড়া। ও আচ্ছা, কোনো একটা ছোট্ট ছিদ্র, সেখানে আঙুল ঢুকিয়ে ওটাকে টেনে 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 ছেঁড়া, বা কোনো একটা কাপড় সেটাকে আঙুল ঢুকিয়ে সেটাকে ছেঁড়া। পারফোরেটেড মানে হালকা ছিদ্র যুক্ত শীটকে বড় করে ছিঁড়ে ফেলা। এই একটা হতে পারে। আর একটা হতে পারে যে মানে দুটো জিনিস, এইটা দুটো ওয়েতে অ্যাঙ্গেলে দেখা যায়, এটা অ্যাটেনশনের জন্য করা হয়, দুটো অ্যাঙ্গেলে এটাকে টেস্ট করা হয় যায়। একটা হচ্ছে আঙুল দিয়ে পারফোরেটেড যে শীট ছিঁড়বে, আর একটা হচ্ছে একটা কোন, ছিদ্রযুক্ত কোণের মধ্যে দিয়ে জল ঢালবে। কাগজের কোণ বানিয়ে তার মধ্যে দিয়ে জল ঢালবে, দেখতে হবে কাগজের গায়ে জল যদি বেশি না লাগে, তাহলে বুঝতে হবে প্রপার অ্যাটেনশন পেয়েছে। এই দুভাবে দেখা যেতে পারে। তাহলে পারফোরেটেড শীট এটাকে আমরা বানিয়ে দেবো, একটা শীট একটু ছিঁড়ে নিজেরা যে কোনো, হ্যাঁ, যে কোনো একটা কাগজের শীট ছোট্ট একটা ছিদ্র করে দেবে, ওটাকে নখ দিয়ে কুচি 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 ছিঁড়বে। অনেক অটিস্টিক বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে, কোনো একটা ছেঁড়া বা কোনো আমি একটা বলছিলাম, আমার বাচ্চা একবার কাঁথা ছিঁড়ে গেছিল ছোট করে, ওটা টানতে টানতে একেবারে বড় করে ফেলছিল। হ্যাঁ, ওই ওই জিনিসটাই দেখতে চাইছে, ওই ফিঙ্গারের প্রপার স্ট্রেংথ আছে কিনা। এইটা করতে গেলে আঙুলের যে স্ট্রেংথ দরকার, কেড়ে আঙুল দিয়ে করুক বা এমনি এই আঙুল দিয়ে করুক, যেটাই করুক সেটার যে প্রপার স্ট্রেংথ আছে কিনা সেটা দেখবার জন্য। এবং এটা দু হাতের কাজ, দুটো হাত কোঅর্ডিনেট করবে তবেই ছিঁড়তে পারবে, আমার বেবি আদারওয়াইজ আবার পারবে কোথাও না। কোনো কাগজ ছেঁড়া, কাগজ ছেঁড়া দেখলে ছিঁড়তে চায়। আমার বেবি আবার কোথাও কোনো কাগজ ছেঁড়া থাকলে কিংবা কোনো কাপড় ছেঁড়া থাকলে সেটা খুব ইরিটেট হয়, কাঁদতে থাকে, মানে কোনো ডিফেক্টিভ জিনিস ও দেখতেই পারে না। বইয়েও কোথাও একটু ছিঁড়ে গেলে, একটু ডিফেক্ট হলে সে আঠা আঠা বলে চেঁচাতে থাকে, মানে অবসেশন আছে এখানে।
দিদি একটা কোশ্চেন ছিল, আমার বেবিটা হচ্ছে কাগজ দেখলে ইদানিং আর কি মুখে দিয়ে খেয়ে ফেলতে চায় বা চিবোয় অনেকক্ষণ ধরে। চিউইং প্রবলেম হচ্ছে। হুম, হচ্ছে একটু, ওই চিউ কারণে কিনা নাকি। জি, চিউ কিছু চিমটে কিনেছো? ইউজ করছি, হ্যাঁ ওটা ইউজ করছি, কারণ তাতে ও মাঝে মাঝে বাইটও করতে চায়। এখন ওইটার জন্য কি আলাদা কোনো রিজন আছে যে কাগজটা বাইট মানে চিবোচ্ছে? না, ওটার জন্য নয়। ওই চিউইং প্রবলেম থাকলে ম্যাক্সিমাম কাগজের সেন্সেশনটা ওর ক্ষেত্রে ভালো, মানে ওকে স্যাটিসফাইড করছে। অনেকে কাপড়ও চিবায়, কাপড়ের যে টেক্সচারটা ওটা স্যাটিসফাইড করলে ওটা অনেকে চেবায়। কাগজের টেক্সচারটা ওকে স্যাটিসফাইড করছে বলে কাগজ চেবাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা টেস্টের জন্য না, ওই চিউইং এর প্রবলেমের জন্য। দিদি হ্যাঁ, আমার একটা কথা ছিল, এর জন্য আমি এক মিনিট, আমি ওরটা বলে নিই আগে। জি তুমি এক কাজ করবে, ছোট ছোট করে আম সত্ত্ব আছে আর খেজুর আছে, ছোট ছোট করে কাটবে, কেটে ফ্রিজে রেখে দেবে, অল্টারনেট করে দেবে, একবার আম সত্ত্ব দিলে একটু পরে খেজুর দিলে। দিদি, ও আমি সব মুখে দিবে কিন্তু কোনো খাবার মুখে দিবে না। ওর খাবার নিয়ে আমার খুব স্ট্রাগল করতে হয়, খুবই। না, অটিজম থাকলে খাবার নিয়ে স্ট্রাগল করতে হয়। কোনো একটা খাবার দিন সাথে 7 দিন 10 দিন ধরে টানা খাওয়ালে তারপর ওই খাবারটা বাচ্চার টেস্ট বারে বসে, তখন গিয়ে অ্যাডজাস্ট হয় ফুড। না হলে তুমি আজ কিছুতেই খাওয়াতে পারবে না, বিশাল ঝামেলা হবে খাওয়া নিয়ে। খাওয়া নিয়ে আমার সব থেকে মানে সব মার টাইম দাঙ্গা গুলো হবে। ওখানে চলে যাচ্ছে, সব হুম টাইম গুলো ওখানে চলে যাচ্ছে, যার জন্য আমি অন্য যে সেক্টর গুলোতে কাজ করবো ওই টাইমটা আমি ম্যানেজ করতে পারি না। হুম হুম ফিডিংটা নিয়ে খুব খুব মানে হুম একেবারে খারাপ অবস্থা। হ্যাঁ, এই অটিজম থাকলে এই জায়গাটা হয়, কিন্তু প্রথম মারদাঙ্গা লাগে কোনো একটা জিনিস খাওয়াতে গেলে। পুরো টানা কন্টিনিউ ওই খাবারটাকে কন্টিনিউ করতে হবে, একটা খাবারকে। তুমি ধরো আজকে কিছু একটা শেখাতে এই খাবারটা আমি খাওয়াতে চাই, ধরো ডিম আচ্ছা, সেদ্ধ হোক বা একটা সন্দেশ হোক, রোজ ওই একটা টাইমেই, যে টাইমে আজকে সন্দেশ দিয়ে স্টার্ট করলে সেই টাইমে রোজ ওই একটা সন্দেশ দিতে আরম্ভ করো, বা চকলেট চকলেট তো আমি অ্যালাউ করতে না করি সবাইকে, ও যেহেতু মিষ্টি জাতীয় কোনো খাবারই নেয় না, এটা একদিক থেকে ভালো। হ্যাঁ, অটিজমে মিষ্টি জাতীয় খাবারটা নেওয়াই উচিত নয়। কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, তুমি যদি যে কোনো ফ্রুটস অ্যালাউ করো, ওই একটা ফ্রুটসই তোমাকে বেশ কিছুদিন রাখতে হবে। প্রথম ছোট ছোট পিস করে দিতে হবে, একদম ছোট ছোট, তারপর আর একটু বড়, তারপরে মোটামুটি আস্তে আস্তে। দিদি আমি একটু বলি, মানে কোনো খাবারই তো খেতে বলো। চায় না, তখন কি করা যায়? হ্যাঁ, মানে সবসময় কোনো, না হয়, মুখিয়ে নিতে চায় না। একদম চিউ করে না। চিউ করে, মানে যখন ওর ইচ্ছে হয় তখন ও খাবে, আর যখন ওর ইচ্ছে হবে না ও মুখিয়ে নেবে না। এবার কি হ্যাঁ মুখে সেম না থিং নিলে আমারও হয় দিদি। অনেক সময় আমরা কি করি, ছোট ছোট খাবারের করে জোর করে হা করিয়ে মুখে হুম ঢুকিয়ে দিই, দিয়ে এবার জিভের মধ্যে আটকে রাখি অনেকক্ষণ। হুম এবার ওকে বলতে হবে চেবাও চেবাও, দরকার হয় দাঁতগুলো দিয়ে চেবাতেও জেদ করে আটকে রাখবে, এই কষ্ট করে জোর ইভেন। জোর জানি, করা হয়, মানে চাপ দিয়ে চুপ দিয়ে, মানে শরীর থেকে এত শক্তি যে তাই করতে কোথায় হবে, পায় তাই সেটাই করতে বুঝি হবে, না। এত শক্তি মানে আর কোথায় পায় তাই সেটা বুঝি করতে না। হবে। প্রথম প্রথম বিশাল ঝামেলা হয়, হুম তাই করতে হয়। দিদি আমার কি মানে হয় ইভেন যে ইভেন সোয়ালোয়িংটা পর্যন্ত করিয়ে দিতে হয়, আঙুল দিয়ে জিভের কাছে একদম গলার কাছে নিয়ে গিয়ে জিভটাকে চেপে আটকে রাখতে হয়, যত চিৎকার, সাত পাড়ার লোক জানে যে টিচার এসছে কাজ করতে যাচ্ছে। পারা যায় না দিদি, পারা যায় না। ও গলার দিদি ভিতরে এরকম কি রেখে করা দেয়, যায় যে তারপরে খাবারটা যখন আমি দু হাতটা সরিয়ে হাজার নিব। ছয় সাত থেকে আজ পর্যন্ত যে কাজটাই করেছি, যে বাচ্চার চিউইং নেই, প্রত্যেকটা বাচ্চার সঙ্গে এই যুদ্ধ করতে হয়েছে। একটা সময় কাঁটা চামচ দিয়ে দিদি এরকম কি করা তুলে যায়? খাচ্ছি, যে কটা বাচ্চা চিউইং নেই এই মার দাঙ্গা রেগুলার করতে একটা সময় কাঁটা চামচ দিয়ে তুলে খাচ্ছে বাচ্চা, না আচ্ছা, হলে আমার বেবি খেতেই দেবো চুইং এ না, প্রবলেম হচ্ছে না দিদি, ও না হলে যেগুলো খেতেই একটু দেবো না। না খেয়ে থাকবে দিদি, না খেয়ে থাকবে, মানে কতদিন 24 ঘন্টা এরপরে যত কিছুই হোক না খেয়ে থাকবে, কিন্তু তারপরও নেন। নেওয়াতে হবে, হুম বিশাল আর ঝামেলা করতে হয় এই জায়গাটা, আর এই জায়গাটা আই সত্যি হ্যাঁ ধৈর্যের হ্যাঁ, অনেক ব্যাপার। অনেক ঝামেলা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আমি এর এক্সাম্পল, খাওয়া নিয়ে এই এক্সাম্পল আমি দেবো, বেশ হ্যাঁ অনেক বাচ্চা রয়েছে।
বেশ অনেক আজ বাচ্চার কাজ করিয়েছি, এখন বাচ্চারা নিজেরাই খাচ্ছে কাঁটা চামচ দিয়ে। আজকে ইভেন সারাদিন গেলানো কিছুই খায়নি। শেখাতে হতো, গেলানো শেখাতে হতো। এই যে আমার মানে এইটা শেখাতে হবে, তার গ্রানোটা শেখাতে হবে। গেলানো, গেলানোটা শেখাতে হবে। তার এবার কি আঙুল কেটে কামড়ে আঙুল রক্তাক্ত করে দেয়, হ্যাঁ এগুলো দিদি, ও করবে। হচ্ছে মুখে নিয়ে বসে থাকে, কিন্তু আমি যখন আঙুল সরিয়ে দিব তখন থু করে ফেলে দেয় এবং এমন ভাবে গলার ভিতরে লুকিয়ে রাখে যে আমি বুঝতে পারি না যে ও খেয়ে ফেলেছে এবার নাকি আঙুলটাকে মুখে এরকম আছে। এরকম কিন্তু বেঁকিয়ে মুখে ওর মুখের আটকে ভিতরে দিতে আঙুল হবে, দেয়া যায় না দিদি, ও বাইট করে দেয় কামড়ে এবং দেবে। ওর দাঁতে জানি কামড়াবে, খুবই শার্প, খুবই বল শার্প। আমি বললাম তো প্রচন্ড, মানে আমার আঙুলে অনেক, মানে প্রচুর প্রচুর কামড়ানোর দাগ, ওই একটা কাজ শেখাতে গিয়ে। সোয়ালোয়িং, চিউইং, সাকিং, ব্লোয়িং সব থেকে টাফ জায়গা, সব থেকে টাফ জায়গা। এই জায়গাগুলো তোলা যায়, একদম গ্যারান্টি সহকারে তোলা যায়, কিন্তু আচ্ছা তার দিদি, আগে এরকম একটু কি করা যায়? মারাদাঙ্গা হয়। বলো। যেমন যে খাবারটা খাওয়াতে চাই সেটা পুরা সলিড না দিয়ে, যেমন আমি আমার বাচ্চাকে ক্যারট খাওয়াতে চাই, তাহলে কি এরকম করতে পারি? ক্যারট সেমি সলিড একদম স্ম্যাশ করে মুখে ঢুকায় দেওয়া, প্রথমে সেমি সলিড দিয়ে স্টার্ট করতে হবে। কিংবা জুস, সলিড প্রথমে কি খাবারও একবারে জুস। নিবেই না, একটু ক্রাঞ্চি টাইপের কিছু হলে তাও নিবে, কিন্তু এটা ম্যাশ দেখো, টাইপের কিছু হলে একবারে নিবে না। তোমার বাচ্চার ক্ষেত্রেও ক্রাঞ্চি নেবে, ও যদি নেয় ক্রাঞ্চি নেবে। আবার কোনো বাচ্চা লিকুইড নিলে তখন নেয়, সেটা বাচ্চা বুঝে দেখতে হবে। এবার যে পুরো লিকুইড নেয় তাকে ওই লিকুইড দিয়ে স্টার্ট করে বিভিন্ন ধরনের লিকুইড ওকে খাইয়ে খাইয়ে অভ্যেস করে, তারপরে লিকুইডের মধ্যে একটু হালকা হালকা সলিড ঢোকাতে হবে। মানে এর একটা কিন্তু টেকনিক আছে। এই যে কামড়ানোর কথা বলছি না, জিভ আটকে রাখতে হবে, আঙুল দিয়ে জর্জর করে রক্ত পড়ছে, বাচ্চার মুখ ফুক রক্তে ভরে গেছে, ওর মা বলছে ম্যাডাম ছেড়ে দিন, আলাম ও কামড়াতে আর পারবে না, দেখবে পুরো আটকে দিলাম। প্রথম ঢোকাতে গিয়ে কামড়েছে, তারপরে যখন আটকে দিয়েছে আঙুলটা মুখে দিয়ে, তখন তার কামড়াতে পারছে না, চিৎকার গিলবে না। একটাই বক্তব্য যে যদি সহ্য করতে পারো চিৎকারটা, অনেক পেরেন্ট মনে করেন যে চিৎকার করছে, কাঁদছে, অসুস্থ হয়ে পড়বে, কিচ্ছু হবে না। বাচ্চা তোমার আমার থেকে অনেক বেশি চালাক, রাইট দিদি, খুবই অনেক শেয়ানা। বেশি চালাক। তো সুতরাং কিচ্ছু হবে না, তুমি এটা 7 দিন করো, একদম জোর করে চিৎকার করুক, মানে পাত্তাই দেবে না, বেপাত্তা হয়ে। গ্যারান্টি দিয়ে, এরকম বহু বাচ্চা আছে যে বাচ্চা মুখে কিছু নিত না, চেবানো তো দূরের কথা, সেই বাচ্চা কিন্তু এখন নিজে কাটা ফল কাটা চামচ দিয়ে তুলে খায়। ওর মারা কিন্তু চকলেট বলে কিছু জিনিস খেত না। অটিস্টিক বাচ্চা চকলেট দেওয়া উচিত না, এমন কিছু কিছু বাচ্চা আছে যাকে দিতে বাধ্য হতে হয় চিউইং শেখানোর জন্য, তারপর ওটাকে কমাতে হয়। এমন হয়ে গেল তারপর রাস্তায় বসে চিৎকার, আমাকে চকলেটই দিতে হবে। যে বাচ্চা চকলেট মুখে নিত না, মার কত কষ্ট ছিল যে একটা ক্যাডবেরি আমি আমার বাচ্চাকে দিতে পারি না 3 বছর বয়স। সেই বাচ্চা পরে পরবর্তীকালে যখন শিখলো বছর খানেক পরে, তাকে দোকানের সামনে দিয়ে ফেরানো যেত না চকলেট না দিলে। তখন হয়ে গেছে কি, এবার ওটাকে আস্তে আস্তে কমাবে কি করে, আরেক ঝামেলা। আচ্ছা দিদি, একটা প্রশ্ন ছিল খাবার নিয়ে। হ্যাঁ, বলো। বাচ্চা কি দুধ খাওয়া কি সমস্যা হবে অটিজম বাচ্চা? অটিজম বাচ্চার দুধটাকে, মানে কেজিং জাতীয় ফুডই বন্ধ করা উচিত। যদি দুধ খাওয়াতে চাও সোয়া মিল্ক খাও, হাইপারিটি একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কিন্তু ও তো আমার বেবি দুধ তো ছাড়া কিছুই খেতে দিদি চায় না। কোনো দুধ খাচ্ছে না, সুগার খাচ্ছে না, তাও তো এত হাইপার। কিন্তু খেলে আরো বেশি বাড়বে। না আমি ট্রাইও করি না, যেহেতু খাচ্ছে না, ওকে একদম না। খাওয়ানো পসিবল না। না, হ্যাঁ, দুধ দুধ তাহলে আর কি দুধ তাহলে কি ভালোবাসে। পাউডার দুধটা কি খাওয়াতে হবে নাকি? সোয়া মিল্ক দাও, সোয়া মিল্ক পাওয়া যায় না তোমাদের ওখানে? সয়া মিল্ক তো পাওয়া পাওয়া যায় যায়, না। পাওয়া যায় আমরা মনে তো হয়। নারায়ণগঞ্জ তো, হ্যাঁ। মানে পেতে খুব কষ্ট হয়। দুধের আচ্ছা, কোয়ান্টিটিটা ঢাকায় কমিয়ে পাওয়া দাও যায়। তাহলে। তাহলে তো মানে কিছুই খেতে যাচ্ছে না, মানে 1 সপ্তাহ যাবত ওর ফিভার, মানে জ্বর জ্বর এবং ঠান্ডা প্রচন্ড, কিন্তু কিছুই খায় না, শুধু একটু দুধ খায়,
এতটুকু, আর বিস্কিট খায়, আর কিছু খায়, খেতে যাচ্ছে না, ভাত খেতে বিস্কুট যাচ্ছে না, নুডলস খেতে যাচ্ছে এটা না। তো জ্বরের জন্য, এটা এমনিও তোমার জ্বর। মানে হ্যাঁ অসুস্থতার কারণে খেতে চায় না। না কেন বলছি, দেখো এই বেসিক্যালি এই সময়গুলো জ্বর ফর হলে এটা হয়, সব হুম। বাচ্চারই হয়, খাওয়াতে তো আমাদের হবেই। তখন কি হবে, তখন তো দিতে বাধ্য, দিচ্ছি। কিন্তু এবার কি করবে, আস্তে আস্তে দুধের কোয়ান্টিটিটা কমিয়ে হুম। বিস্কিটের কোয়ান্টিটিটা বাড়াও, যেহেতু অল্টারনেটিভ বিস্কিট জি নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বিস্কিট দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবার দুধের কোয়ান্টিটিটা বাড়াবে কিরম ভাবে, মানে কমাবে কিরম ভাবে, দুধ কমিয়ে দাও, জল বেশি দিতে থাকো, জি দিয়ে বিস্কিটটাকে একটু বেশি দিতে থাকো, জি বুঝতে পারছো? জি জি এই যে এরকম করে কিছুটা ব্যালেন্স করে, আমি একদম পুরো জিএফ শেপ বলছি না তোমাদের, ও জিএফ শেপ পুরো মেনটেন করো, কিন্তু তবু আমার মতে একটু কমিয়ে দেওয়া ভালো, আমার মতে না, সবারই মতে। হাইপারিটিটা তখন অনেক বেশি বেড়ে যায়, তখন আনকন্ট্রোলড হয়ে যায়। জি। পরের পয়েন্ট বলো, আসবো সব ফুডে আসবো। নাম্বার 12, places key correctly, locks and opens the lock. মানে চাবি ইউজ করে লক করতেও পারে, একদম। খুলতেও পারে। হুম, তালার মধ্যে চাবি দিয়ে লক খুলবে, আহ, তালাটা লক করবে। বলো পরের নিজে পয়েন্ট। পারে না, কিন্তু আমার হাত দিয়ে দেখিয়ে দেয়, মানে হাত দিয়ে তুমি খুলে দাও সবকিছু, মানে তুমি খুলে দাও হাত দিয়ে, সে দেখিয়ে দিবে। সে একটা মানে গাড়ি যে সুইচ আছে, সুইচটা দিয়ে যে গাড়িটা চালু হবে, সে পারে, কিন্তু আমার হাত দিয়ে টান দিয়ে মানে তুমি চালু করে দাও। কারণ আছে তো, কারণ কারণ কি? আছে তো, কারণটা হচ্ছে যখন প্রথম দিন খেলনাটা দিলাম, দাঁড়া বেটা দাঁড়া, তুই পারবি না, আমি করে দিচ্ছি, না, হয়েছে তো। হ্যাঁ সেটাই সেটাই, হ্যাঁ সেটাই কারণ। তার মানে কি, ও তো জানে এটা বাবাই করে দিতে হয়, তারপরে দেখলো না, ও আমাকে তার ও জানে যে এখানে এখানে সুইচ দিলে এটা চালু হবে। হুম। জানি, কিন্তু মানে হাত দিয়ে সব সময় প্রয়োজনে ছাড়বে জানি। না, প্রয়োজনে ছাড়বে না। হুম, আমি তো জানি এক্ষুনি আমার শরবতটা করলে ভালো হয়, তবুও ভাবিকে গিয়ে বলি যে যাও না একটু শরবতটা করে দাও না, জি জি কিন্তু আমিও তো শরবতটা করে নিতে পারি, পারি তো। জি বা আমি যদি পড়িয়ে টরিয়ে ঘরে আসি, আমি নিজেও তো চা করতে পারি। বাড়িতে জি 30 জন লোক এলে অনেক সময় চা করি, কিন্তু যখন ঘরে আসি তখন আমার মেড যদি থাকে, তাহলে আমি মেডকেই বলি একটু চা খাওয়াবে। রাইট। এটা হচ্ছে কারণ। জি আচ্ছা। তা আমি যদি করতে পারি, আমার ক্ষেত্রে পারমিশন রয়েছে, আমার বাচ্চার ক্ষেত্রে পারমিশন নেই কেন? তাহলে দুটোর মধ্যে একটা করতে হবে, হয় তুমি চালাও, ওকে ইন্সপায়ার দিদি করো, ওরা তুমি মনে হয় চালাও। একটু অলস হয়। হ্যাঁ, জি কি বলছো? ওরা মানে একটু অলস হয়, যেটুকু পারে একটু অলস, মানে আমাদের তাই, বাচ্চারা একটু অলস থাকে মনে হয়, যেটুকু পারে সেটুকু করতে চায় না। দিদি এটাই তাই, মনে হাত হয়। টেনে দেয় যে তুমি করো, হাত নিয়ে টেনে তাই। দেয় হ্যাঁ, কাজের কোনো কাছে। কিছু নিজে করতে চায় না, জি, মনে হয় আর কি আমার কাছে। সবকিছু আমাকে করতে বলে। পারে শুধু আচ্ছা, যেদিন মিক্সি খারাপ হয়, যদি কাউকে বলি মশলা করো, কে করবে? মশলা করে রান্না করো, মিক্সি খারাপ হয়েছে, শিলনোড়ায় বেটে কে করবে? আমি তো করবো না। আমাকে সবাই বলেছে যে তুমি যদি বাঁচতে চাও, তোমায় সকাল বিকেল দৌড়তে হবে। আমি কিন্তু রোজ অজুহাত দিচ্ছি যে আমার সকালে এই কাজ ওই কাজ, আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। রাইট। খুব খুব সহজে 2-3টে স্টপেজ কিন্তু আমি অটোয় না চড়ে হেঁটে যেতেই পারি, আমার কাছে সেই টাইমটুকু থাকে। কিন্তু কুড়েমো করবো বলে আমি হেঁটে যাই না, অটোতে যাই। আমার যদি কুড়েমো করার পারমিশন থাকে, আমার বাচ্চাদের কেন থাকবে না? এটা মানুষের ধর্ম, যে আমি যদি সহজেই পেয়ে যাই, তাহলে আমি খাটবো কেন? তা আমার জি বাচ্চারা সবার প্রথমে মানুষ, তার মানে দেখো আমাদের সমাজ আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কি ভয়ানক অত্যাচার করছে, মানুষই ভাবছে না। কিন্তু আমরা তোমরা আমরা তো সমাজের একটা পার্ট, আমরাই আমাদের বাচ্চাদের মানুষ ভাবছি না। থিঙ্ক ইট, ভাবো। শুধু তোমাদের ব্যাচকে বলছি না, ব্যাচের পর ব্যাচ, 2007 সাল থেকে ব্যাচের পর ব্যাচ এই রেসপন্স পেয়ে যাই। শুধু একটা কথা বলি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। তোমায় যদি এক্ষুনি
একটা ধরো কেউ বললো জল এনে দাও, তোমার কিন্তু মুখ ভার হয়ে যাবে। কেন বাবা জলটা একটু নিয়ে খেতে পারছেন না? আমার হাজবেন্ড বললেও তোমার মাথা গরম হয়ে যায়। জলটা একটু নিয়ে খেতে পারছেন না, সেই আমাকে বলতে হলো, অর্ডার করতে হলো। আমার বাচ্চা যদি এটা ভাবে, দোষের কি? এবার বুদ্ধি করতে হবে যে কি করে ওকে কাজ করাতে হবে, কি করে সেটা আমি অ্যাপ্লাই করব বুদ্ধি। সেটা তো আমরাও করি, যে আমি আমার অফিসে আমার কর্মচারীদের কি করে কাজ করতে হবে, ওদের কাছ থেকে কি করে কাজটা তুলে নিতে হবে, কাজটা বার করে আনতে হবে, সেই বুদ্ধি তো আমরা অ্যাপ্লাই করি। এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে হ্যাঁ আমার দারুণ কর্মচারী, আমাকে কোনো খাটতে হয় না, ও বলার আগেই কাজ ছেড়ে দেয়? সবাই কিন্তু বলি আমার সাবঅর্ডিনেট যে, তার কাছ থেকে কাজটা আমাকে তুলে নিতে হয়। তুলতে কিন্তু আমার অনেক বুদ্ধি বার করতে হয়। সুতরাং আমার বাচ্চাদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি। একদম আন্ডার এস্টিমেট নয়, কাজটাকে বার করে নিতে হবে, তবে এনজয় করো। এত সুন্দর করে নিজেরা কাজ করবে না বলে লোককে দিয়ে, তোমাদের বাবা মাকে দিয়ে কাজ করিয়ে নেয়, কত বুদ্ধি ভাবো। এক্স্যাক্টলি, ইন্টেলিজেন্সিটাকে অ্যাপ্লাই করছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা। আমার বাচ্চা কিন্তু জড় পদার্থ নয়, তার বুদ্ধিটা সে ব্যবহার করছে, ব্রেন কিন্তু অ্যাক্টিভ আছে। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকতো এই অ্যাপ্লিকেশন এরিয়া গুলো পেতাম না, তখন কিন্তু ভয়ানক দুঃখজনক অবস্থা হতো। সুতরাং ওদের এই দুষ্টুমি গুলোকে এনজয় করো, আর তোমরাও দুষ্টুমি বুদ্ধি বার করো কি করে ওদের দিয়ে কাজ করিয়ে নেবে। পরের পয়েন্ট পড়ো। নাম্বার 13, হুম pours liquid from a pitcher into a tumbler without spilling. মানে বড় জার, মনে হয় এরকম যে জগ থেকে গ্লাসে পানি ঢালতে পারে কিনা, সিম্পল যেরকম আমরা করি আর কি। পড়ো আরেকবার। মানে এইটাই অ্যাপ্লিকেশন দেখছি আর কি, এর চেয়ে বড় কোনো pours liquid from a pitcher into a tumbler without spilling, মানে কোন স্পিলিং ছাড়াই সে বড় কোনো জার থেকে লিকুইড ছোট একটা কন্টেনারে রাখতে পারছে কিনা, ঢালতে পারছে কিনা। যেমন কলসি থেকে হ্যাঁ, পানি কলসি ঢালা থেকে কিংবা জগ গ্লাসে থেকে জল গ্লাসে পানি ঢালা, ঢালা, হ্যাঁ এরকম বোতল থেকে গ্লাসে ঢালা, ঢালতে পারছে কিনা। অ্যাকচুয়াল ঘটি বা ওই কলসি জাতীয় জিনিস বোঝায়, ওখান থেকে জলটা ঢালতে পারছে কিনা, গ্লাসে ঢালতে পারছে কিনা। কজন করিয়েছো বাচ্চাকে? হাত তোলো। স্পিলিং বাহ, করাই নেই। করে কতটা করে বলো? নিজে নিজেই সারাক্ষণ পানি ঢেলে ফেলেতে। ভাই তুমি কিন্তু ভাই তুমি এ করো, মিউট আনমিউট করো, করে বলো কিভাবে করিয়েছো, কতটা করিয়েছো বাচ্চাকে। আশরাফ ভাই, পানি ঢালতে পারে, পানি ঢালতে পারে, পানি গ্লাসে, হ্যাঁ গ্লাসে পানি ঢেলে ও খেতে পারে না গ্লাসে পানি ঢেলে খেতে পারে, ঠিক আছে। জগ থেকে গ্লাসটা পানি ঢালছে, ভর্তি করতে পারছে গ্লাসটা? হ্যাঁ ভর্তি করতে পারছে। ফুল ভর্তি হচ্ছে? হ্যাঁ ফুল ভর্তি করে। ভেরি গুড। নিজে খাচ্ছে, তোমাকে সার্ভ করছে? না আমাকে দেয় না, নিজেই খায়। এবার দেওয়াটা চেষ্টা করাও, সার্ভ করাটা। এই স্কিলটাও রেডি আছে, এই স্কিলটা ইউজ করাও। কোনো একটা ধরো স্কিল আছে বাচ্চার, হ্যাঁ কোনোভাবে তো উঠেছে, হয় ইমিটেট করে শিখেছে, নয় নিজের প্রয়োজনের জন্য ওটা ওকে শিখতে বাধ্য হয়েছে, স্কিলটা উঠে গেছে। এবার স্কিলটা কি করে ইউটিলাইজ করবে, এবার ওকে কি হবে, ওয়ার্ক এরিয়ায় ফেলে দাও, রেসপন্সিবিলিটি দিয়ে দাও, কেউ এলেই তাকে ফার্স্ট জল দিতে হবে। তার মানে কি ওই স্কিলটা দিয়ে নিজের রেসপন্সিবিলিটিটাকে ডেভেলপ করছে। বুঝতে পারছো? একটা স্কিল শেখানো মানে কিন্তু স্কিলটা করে ফেললো শেষ হয়ে গেল তা নয়। ওই স্কিলটা যখন ডে টু ডে লাইফে কাজে লাগাবে, ও নিজের জন্য কাজে লাগাবে, মা বাবা দাদু দিদা সবার জন্য কাজে লাগাবে, সবার কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাবে, তখন কিন্তু ওর সেলফ এস্টিমটা বুস্ট আপ হবে।
এবং ওর নিজের কিন্তু একটা রেসপন্সিবিলিটি তৈরি হবে, এটা তোমার দায়িত্ব। তখন কিন্তু বাচ্চার মধ্যে যে কোনো ডিসেবিলিটি থাকুক না কেন, ও কিন্তু বাড়িতে নিজেকে একজন পার্সন হিসেবে ভাবতে শুরু করবে। না হলে কিন্তু চিরকালই আমার কোনো দায়িত্ব নেই, আর তাই আমার কোনো কিছুতে তাগিদ নেই, তাই আমি আমার মতো করে থাকি, এই জিনিসটা কিন্তু উত্তরোত্তর বাড়বে। অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভয়ানক জায়গা। এবার অটিজম বাড়ার কিন্তু এইটা একটা খুব বড় জায়গা। সুতরাং রেসপন্সিবিলিটি দিতে শুরু করো। পরের পয়েন্ট, কারণ আমি না এই জিনিসটা দেখতে গিয়ে শেখাতে গিয়ে দেখেছি অনেক সময় কি বোতল থেকে গ্লাসে জল ঢালছে, গ্লাসটা পুরো ভর্তি করতে পারছে না, অর্ধেক গ্লাস করে হয়তো দিচ্ছে। এবার আমি আবার বলছি কি আরো আরো ঢালো, ও এবার বুঝতে পারছে না যে আরেকটু কত ঢাললে যদি বেশি হয়ে যায় বা জলটা পড়ে যায় বা কিছু, ও কিন্তু আরো অল্প একটু ঢাললো। আমি তখন বলি ঢেলে যাও ঢেলে যাও ঢেলে যাও, ঢালছে অল্প অল্প করে, ব্যাস আর ঢেলো না, আর ঢেলো না, স্টপ করো, এবার রাখো। এই ইনস্ট্রাকশন দিলাম, মানে বাচ্চা বুঝলো এই পর্যন্ত জল ঢালতে হয়। এটা কি, এটা কিন্তু এ পাবে না এরকম করলে, এটা কিন্তু বি পাবে। কেন বি পাবে? আমি ভার্বাল প্রম্পটিং দিচ্ছি যে ব্যাস আর দিও না, তার মানে ওর কাছে মেজারমেন্ট, ওর ক্যালকুলেশন এরিয়ার ব্রেনের মেজারমেন্ট কনসেপ্টটা ক্লিয়ার নয়। যখনই মেজারমেন্ট কনসেপ্টটা আমি দেব, এরম ভাবে ভার্বাল প্রম্পট দিতে হচ্ছে, মানে দিয়ে দিয়ে দেবো মেজারমেন্টটা, এই জন্যই ভার্বাল প্রম্পট লাগছে, তখনই কিন্তু বি হবে। প্রম্পটিং যখন একদম উঠে যাবে, নিজে থেকে করবে, তখন সেটা কিন্তু এ প্লাস মানে এ হবে। আমার প্রম্পটিং দিতে হচ্ছে না, একবার বললেই করে দিচ্ছে, সেক্ষেত্রে শুধু এ দেবে। বোঝাতে পারলাম? কারো কোনো কোয়ারি, জি। কারো কোনো জিজ্ঞাসা? নেই? পরের পয়েন্ট, নাম্বার 14, uses clips and safety pins. ইউজ করতে পারে কিনা, সেফটি পিন করতে পারে কিনা? দিদি আমার ছেলে ক্লিপ শুধু ইউজ, ক্লথ পিন গুলো যে প্র্যাকটিসের জন্য দেয় ওইটা পারে, মানে ক্লথ পিন লাগানো এবং খোলা, তার মানে কি ওটা এক্সপোজার পেয়েছে? এটা পারে, কিন্তু সেফটি পিন তো লাগে, মানে প্রয়োজন হয়নি কখনো। সেফটি পিনটা নট এক্সপোজার। এক্সপোজার দেইনি, হ্যাঁ সেফটি পিন। দিদি তার মানে দুষ্টুমি দেখো, করার জন্য সব পারে। ক্লথ পিন শুধু ওই জিনিসের জন্যই পারে। দিদি দুষ্টুমি করার জন্য সব পারে, যেমন যদি চুলের ক্লিপ থাকে ওটা সে খুলতে পারবে, হ্যাঁ দুষ্টুমি করার জন্য, কিন্তু সে নিজে মানে নিজে বলে করানো যাবে না। তার মানে কি দুষ্টুমি করার জন্য করছে, ও জি নিজের মতো করে করছে, বলছে, হ্যাঁ নিজের মতো করে কিন্তু করতে পারে। তুমি যখন বলছো তখন করছে না, তার মানে কি জি ইনস্ট্রাকশন ফলো করার হ্যাবিটটা কম। আমি ইনস্ট্রাক্ট করলাম, আমি বললাম তোমাকে করতে হবে, ইনস্ট্রাকশন ফলোর একটা বড় জায়গা আছে। সিঙ্গেল স্টেপ ইনস্ট্রাকশন ফলো করছে কিনা এর পরবর্তী স্টেপে আছে, তোমরা এমডিপিএস পড়ো, এমডিপিএস করতে করতেই বলবো আমি, তোমরা নিজেরাই দেখতে পাবে। এই একটা কাজ করতে গেলে ইনস্ট্রাকশন মিনিং, কাজটার মানেটা বুঝতে হবে, ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। আর ইনস্ট্রাকশন, সিঙ্গেল ইনস্ট্রাকশন ফলো করা, ডাবল ইনস্ট্রাকশন, ট্রিপল কমান্ড, এই কমান্ডিং এরিয়া ফলো করা, এটা কিন্তু একটা ভাইটাল স্কিল, এটা কিন্তু আমাদের অনেকেরই নেই, ইনস্ট্রাকশন ফলো করার হ্যাবিট। আমরা কিন্তু অনেকেই বাচ্চাদের ছোটবেলা থেকে এই জায়গাটা করাই না, তবুও আমাদের মধ্যে কিছুটা আছে, কারণ আমাদের বাবা মারা কিছু কিছু রুলস মেনটেন করতো, যে এটা বাবা বলেছে মানে করতেই হবে, মাও সেটা মানতো। দিদি আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গিয়েছে। চৈতালি দি,
এই হচ্ছে ব্যাপার। তো এই যে তুমি এই স্কিলটা করালে, এবার তুমি যদি এই ব্র্যাকেটে লিখে দাও যে আমার বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করে না, দুষ্টুমি করতে চাইলে করে, এই পুরো কথাটা যদি লিখে দাও, তাহলে তখনই আমি বুঝবো যে একজন, বা আজকে না হলেও তোমাদের যখন এই কোর্সটা করার পরে ক্লিনিক্যাল আইটা খুলে যাবে, তখনই তোমরা কেউ বুঝতে পারবে যে তার মানে কি ওর কমান্ডিং এর জায়গাটা অসুবিধা, ইনস্ট্রাকশন এরিয়া অসুবিধা। এবার ইনস্ট্রাকশন এরিয়া স্পেসিফিক কোন জায়গায় অসুবিধা, ও কি ওয়ার্ডটার মানে বুঝতে পারছে না, না এটা বললে করতে হয় এই জায়গাটা ফলো করতে পারছে না, নাকি এরকম আরো 4-5টা স্টেপ রয়েছে, কোন স্টেপে ওর অসুবিধা? দিদি ওয়ার্ড বুঝতে পারে না, দিদি ওয়ার্ড বুঝতে পারে না, আমি হ্যাঁ, সেটা ট্রাই করে এক্স্যাক্টলি, দেখছি, ওয়ার্ড বুঝতে পারে না, এক্স্যাক্টলি। এটা তো ইনস্ট্রাকশনও বুঝতে পারে না, ওয়ার্ডও বুঝতে পারে না, হুম, ইশারা দিয়ে দেখালেও বুঝতে পারে না। বুঝতে পারছি। তার মানে এই প্রত্যেকটা এরিয়া আমাকে কাজ করতে হবে, কাজ করে তুলতে হবে, তারপরেই বুঝতে পারবে এই এরিয়া গুলো যখন ওর কাছে ক্লিয়ার হয়ে যাবে, ভার্বাল এরিয়া, কমিউনিকেশনের এরিয়া যখন ক্লিয়ার হয়ে যাবে। নন ভার্বাল বাচ্চা তোমার? জি দিদি। নন ভার্বাল কথা বলতে পারে না পারে না না? না না, কথা বলতে পারে না, ও আই কন্টাক্টও করে না তেমন একটা। আই কন্টাক্টও করে না? আই কন্টাক্টটা করাতে হবে। নন ভার্বাল বাচ্চা বলেই ওর ওই ল্যাঙ্গুয়েজ এরিয়াটা প্রবলেম রয়েছে, ভোকাবুলারি প্রবলেম আছে, জি জি যার জন্য এই জি সমস্যাটা কিন্তু হচ্ছে। তার জন্য জি দেখো জি নন ভার্বাল বলে কিন্তু কতগুলো স্কিল এফেক্ট করছে। আমার বাচ্চা নন ভার্বাল, ভোকাবুলারি ওর কাছে খুব লিমিটেড ভোকাবুলারি, তার জন্য কিন্তু আমার অনেক স্কিল, মোটর স্কিলও কিন্তু অনেক অংশে হ্যাম্পার করছে। তার মানে কি, যে অ্যাসেস করবে সেই জায়গাটা বি দিয়ে দেবে, সে বলছে করছে না, কিন্তু আদপে মোটর কিন্তু কোনো প্রবলেম নেই, ওই কাজটাও করতেই পারে। দিদি সুতরাং আমার ছেলে তো এই ভার্বাল কিন্তু জায়গাটা, কাজ করতে পারে কিন্তু ইনস্ট্রাকশন হতে পারে না। এই জায়গাটা ভালো করে অবজার্ভ করবে, এ আর বি দেওয়ার আগে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। যদি না বুঝতে পারো ক্লিয়ার করে ব্র্যাকেটে লিখে দাও, তারপরে যখন এগুলো নিয়ে ডিসকাস করবো তখন আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। কিন্তু এই জায়গাটাও ভালো করে করবে, দেখে নেবে। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে তোমার বাচ্চা? দিদি, আমি বলছি আমার ছেলে ভার্বাল কিন্তু ও হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস এর জন্য ওর পারফরমেন্স খুব পুয়ার, মানে ওর সবাই বলে যে ওর মানে ইনঅ্যাটেন্টিভনেসটা বেশি, মনোযোগী থাকে না ওর, মানে এটাই বেশি সমস্যা, ওটার জন্য আর কি পারফরমেন্স বেশি পুয়ার থাকে। মনোযোগ আমারও নেই, ওর অ্যাক্টিভ স্কিল গুলো আর কি আন্ডার মনোযোগ আমার আছে। না, তোমার মনোযোগের সমস্যা আমারও আমার নিজেরও মনোযোগ আছে, কিন্তু দেখো এখানে আমরা কজন আছি, যেহেতু আমি মানে আমার লাইফ তো পার হয়ে গেছে নর্মালি, এটা কোনো সমস্যা নেই। এখানে আমরা কজন আছি? টোটাল কজন 12 আছি? 10 জন 10 জন 11-12 জন। 10 জনের মধ্যে কে আছো প্রচন্ড মনোযোগী? হাত তোলো, জোরে বলো যে আমি মনোযোগী। না না, কেউই নেই। মানে 12 জন হ্যাঁ। হ্যাঁ, 12 জনের মধ্যে বলো কে আছো মনোযোগী। এবার কি, আমার প্রয়োজনটুকু আমি মন দিই, আমার বাচ্চা যদি ওই প্রয়োজনের টুকু মন দিয়ে দেয় তাহলেই আমার যথেষ্ট, এর বাইরে আমার মনোযোগী হওয়ার দরকার নেই। Right. আমার বাচ্চা আমি কানে শুনে নিয়ে, আমার ছেলেবেলায় একদম আমি কানে শুনে নিয়েছি আমার বাচ্চার অটিজম আছে, তাই আমার বাচ্চার সব দোষ। তার অ্যাটেনশন থাকবে না, তার মনোযোগ থাকবে না, একটা মনোযোগ দিয়ে দুষ্টুমি করতে দাও দেখি, তোমার থেকে বেশি অ্যাটেনশন দেবে। জি জি দিদি একটা কোশ্চেন, হ্যাঁ বলো। হচ্ছে রাইমস গুলো খুব মনে রাখে, কিন্তু এমনি ওয়ার্ড গুলো কিন্তু ওর কোনো মনে থাকতেছে না, কিন্তু রাইমস গুলো কিন্তু ও নিজে নিজেই বলতেছে লাইন বাই লাইন। দেখো অটিজমের এটা খুব ভালো পজিটিভ পয়েন্ট, অটিজমের এটা খুব ভালো পজিটিভ পয়েন্ট, এই রাস্তা দিয়ে ঢুকতে হয় বাচ্চাকে একাডেমি করানোর সময়। কেন কি, রিদিমিক ওয়ার্ড পছন্দ করে, তুমি যে ওয়ার্ড গুলোকে পড়াতে চাইছো সেটা রিদিম দিয়ে পড়াও, দেখবে উঠে যাবে 3 সেকেন্ডে 4 সেকেন্ডে। কমান্ড ফলোইং এর জায়গায় হচ্ছে ও নো বললে, আমি যদি বলি যে বাবা ডোন্ট ডু দিস, দেন ও ফলো করে, ওই নো শব্দটা ও খুব ভালোভাবে ফলো করে, কিন্তু অন্য কোনো কমান্ড ফলো করে না। করবে না তো,
এটাও খুব সুন্দর একটা এক্সাম্পল উঠে এসছে, খুব সুন্দর। দেখো, আমরা সব সময় বাচ্চাদের বলি না এটা নয়, এটা করো না, ওটা নয়, ওটা করো না, একদম জন্ম অবস্থা থেকে। জি আ- আম- এটা মজার কথা বলি, এটা আমিও করেছি, আমার মেয়েও করবে, আমার মাও করেছিল, আমার নাতনিও তাই বলবে। একটা কথাই বলবে, মাকে যাই বলি একটাই তো মুখে কথা, না। ও হ্যাঁ আর জীবনে হয় না। আমার মার ক্ষেত্রে আমি বলেছি, আমার মেয়ের কাছ থেকে আমায় শুনতে হয়, আমার নাতনির কাছ থেকেও আমার মেয়েকে শুনতে হবে। মোটামুটি 3 জেনারেশনের কথাটা মনে পড়ছে। তো তোমাদের ক্ষেত্রেও ঠিক একই অভিজ্ঞতা, মার কাছ থেকে সবসময় নাই শুনেছো, হ্যাঁ খুব কম শুনতে। তাই আমাদের বাচ্চারা কিন্তু নাটা বেশি শোনে। আমাদের বাচ্চারা কিন্তু যাই জিজ্ঞেস করো, পড়াশোনা করবি, আগেই বলে না। আমার কোনো ছাত্রছাত্রী বলে না হ্যাঁ। আমি সবসময় ওকে বলি পড়াশোনা করবি, না বল, না বল। ওকে না বলতে বললে নাই বলে। এটা করবি না, খাবি না, কারণ ও তো ফিডব্যাক পাচ্ছে না। মার কাছ থেকে এটা করো না, বাবার কাছ থেকে ওটা করো না, দাদুর কাছ থেকে সেটা করো না, দিদার কাছ থেকে এটা করো না। নাটা বাচ্চা ভালো করে চিনে গেছে। কারণ ওই শব্দটা অনেক বেশি শুনেছে। তার মানে দেখো, ওই শব্দটা আমরা কিন্তু ব্যবহার করি বেশি। তাই ম্যাক্সিমাম বাচ্চা যদি ডেটা নাও, তাহলে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে না ওয়ার্ডটা কিন্তু বাচ্চা খুব সহজেই ইমিটেট করে ফেলে। কারণ এতবার রিঙ্গিং হয় তো, 99 কোনো মানে 99 টাইমস যদি কোনো একটা ওয়ার্ড রিঙ্গিং হয়, তাহলে খুব সহজেই ওটা লং টার্ম মেমোরিতে চলে যায়। তো বাচ্চার লং টার্ম দিদি, মেমোরিতে বসে গেছে। মজার জিনিস হচ্ছে খাও শব্দটাও তো 1000 টাইম শুনতেছে প্রতিদিন, ওইটা তো ফলো করছে না। করবেই না, ওটা ওয়ার্ক। খাও বললেই আমাকে আ করতে হবে, মুখে নিতে হবে, চেবাতে হবে, গিলতে হবে, বিরক্ত লাগবে। তার মানে কি, এতটা প্রসেসিং এ আমার ব্রেনকে অ্যাটেন্টিভ হতে হবে। আ করো, চেপে ধরে রাখতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে। চেবাও, অ্যাটেন্টিভ হতে হবে। গেলো, অ্যাটেন্টিভ হতে হবে। জল খাও, অ্যাটেন্টিভ হতে হবে। তারপরে আবার টেস্ট গুলোকে বুঝতে হবে। ততক্ষণ আমার দৌড়দৌড়ি করা যাবে না। তারপরে যদি একটু ইনঅ্যাটেন্টিভ হই, সাথে সাথে গিলতে গিয়ে শ্বাসনালীতে আটকে যাবে। আমার কাশি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ভয় হয়ে গেল, ফোবিয়া। বাবা পুরো আগের হয়তো কোনো অভিজ্ঞতা আছে, আমি ব্রেস্ট ফিড করছি বা আমি এমনি ফিডিং বোতলে দুধ খাচ্ছি, কিছু খাচ্ছি, হয়তো আমার শ্বাসনালীতে কোনো সময় আটকে গেছিল, সেটা আমার মাইন্ডে একদম স্টোর হয়ে রয়েছে। ওখান থেকে আমার ফোবিয়া ডেভেলপ করেছে, হতেই পারে। তাই আমি গিলতে ভয় পাই, তাই আমি মুখে কিছু নিতে ভয় পাই। আমাকে ওটা আনন্দ দেয় না, তার থেকে বরঞ্চ আমাকে কাগজটা আনন্দ দেয়, আমি চিবিয়ে নিলাম। বুঝতে পারলাম কোথায় রাইট। গিয়ে ব্রেনে কি ইমেজ আছে বাচ্চার, সেটাকে বুঝতে হবে। সেটা যত কাজ করবে তত আস্তে আস্তে বুঝবে কোথায় গিয়ে সমস্যা হচ্ছে। দিদি, এই পরের point। প্রসঙ্গটা চলে আসছে, আরেকটা কোশ্চেন না জিজ্ঞেস করলে না। ওর যেমন যেটা হয়, যেটা ও যখন ঠিক ছিল, লাইক নর্মাল ছিল, ওই সময়ের কাজগুলো আমি দেখি এত বছর পরে এসে রিপিট করতেছে। লাইক ও আমাকে যখন 14 মাস না 15 মাস, তখন আমি ওকে শিখিয়েছিলাম, বাবা বলো তো আইস কোনটা। ও আমাকে ঠিক পয়েন্ট করে দেখাতো না, কিন্তু আমার চোখ ধরে একটু ঘষা দিত বা একটু চোখের ভিতরে আঙুল দিয়ে হুম। ঢুকিয়ে দিত, এরকম করে দেখাতো, কিন্তু ওইটাই মিন করতো। যেমন এত বছর পরে আজকে আবার এই কয়েক সপ্তাহ হলো আমার চোখ ওরকম করছে, ঠিক আগের মতো এক্স্যাক্টলি। আবার হচ্ছে নাকটা ওভাবে ধরছে, ঠিক আগে যেরকম করতো। এটা কেন হচ্ছে, মানে এতদিন পরে আবার ওটা রিপিট হচ্ছে কেন? কারণ ওর ওই মাইন্ডটার মধ্যেও চলে যাচ্ছে, ওই এজে ওই লেভেলেও চলে যাচ্ছে। কি কারণে? দেখো, অটিস্টিক বাচ্চা নিজের মাইন্ডের ভেতরে ঢুকে যায়, নিজের মধ্যে ঢুকে যায়। এবার ওই মেমোরি ওর কাছে খুব স্টোর করা আছে খুব সহজে।
এবং ওই স্টোর মেমোরি করা আছে, ওইখানে ও ঢুকে যাচ্ছে, ওই জিনিসটাকে আবার ও রিপিটেডলি ইউজ করছে। নতুন সামনে তুমি ওকে যা শেখাচ্ছ ওদিকেও কনসেন্ট্রেটই করছে না, কারণ ওইটুকু জায়গার মধ্যে ও আটকে আছে। এবার এইটাই হয় যখন এক্সপ্রেসিভ এর ব্যাপার আছে, রিসেপটিভ এর ব্যাপার আছে, আমি এই বাইরে রিসিভ করব না, অটিস্টিক বাচ্চারা এরকম একটা বেরিয়ার তৈরি করে ফেলে, তাই ও ওই জায়গাটার মধ্যেই থাকে, বাইরে থেকে নতুন কিছু রিসিভিং সে করবে না, একদম আটকে দেয়। তার মানে যেটা আমার মাইন্ডে রয়েছে, ব্ল্যাক মাইন্ডে রয়েছে, সেই ডার্ক মাইন্ড থেকে ওটা বার করে করে ঠিক ওর মধ্যেও ঘোরাফেরা করছে। জায়গাটা বোঝাতে পারলাম? রাইট, জি জি, কারণ এবার অর্ড গুলো ব্যাক করে মাঝে মাঝে, হুটহাট করে এবার আবার চলে যায়। হ্যাঁ, আবার চলে যাবে, কিছুদিন পরে আবার চলে যাবে। এবার ওর ডার্ক মাইন্ড থেকে ওকে বার করে নিয়ে আসতে হবে, ডার্ক মাইন্ড থেকে প্রেজেন্ট মাইন্ডে বার করে নিয়ে এসে ও যে বেরিয়ার তৈরি করেছে আমি নতুন কিছু রিসিভ করব না, ওই বেরিয়ারটাকে ভাঙতে হবে। এবার বুঝতে পারলাম? ইন্টারেস্টিং করে ওকে অ্যাক্টিভিটির মধ্যে দিতে হবে, অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে। সব থেরাপিস্ট একটা কথা বলবে যে দেখুন অ্যাক্টিভিটির মধ্যে রাখুন, ইন্টারেস্টিং করে রাখুন, কিন্তু এই ইন্টারেস্টিং করে অ্যাক্টিভিটির মধ্যে রেখেও লাভ নেই। ও যতক্ষণ না নিজের মাইন্ড থেকে বেরোচ্ছে, ডার্ক মাইন্ড থেকে, আগে ওখান থেকে বার করতে হবে, তার সাথে সাথে প্যারালালি দিতে হবে, নতুন লার্নিং, ইন্টারেস্টিং লার্নিং দিতে হবে। তবে কিন্তু ওই যে জায়গাটা ডার্ক মাইন্ডে যে কনসেপ্ট গুলো ঢুকে রয়েছে, ওই জায়গাগুলো সরে সরে নতুন কনসেপ্ট ঢুকবে। বুঝতে পারলাম? জি এটা দিদি, কিন্তু বুঝতে পেরেছি। এই প্রসেসিংটা কিন্তু আমাদের, যেহেতু আমাদের বাচ্চাদের পারসিভ করার ক্ষমতা থাকে না, আমাদের বাচ্চাদের সিলেক্ট করার ক্ষমতা থাকে না ব্রেনের, তাই এই ব্রেনকে সিলেকশন শেখাতে হবে, পারসিভিং শেখাতে হবে, তারপরে ওই মাইন্ডটাকে মডিফিকেশন কি করে করতে হয় সেটাকে আমাকে শেখাতে হবে। এইটাই হচ্ছে ট্রেনিং, এইটাই হচ্ছে স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন এবিসিডি পড়ানো নয়। রাইট। আর যদি এই স্পেশাল এডুকেশনটা যতটা স্পেসিফিক হবে, তত দেখবে বাচ্চা এই কাজগুলো শিখে যাচ্ছে খুব তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি না শেখে, তাহলে বুঝতে হবে যে আমার টিচিং স্ট্র্যাটেজি যেটা করেছি সেই স্ট্র্যাটেজিতে কোথাও ভুল আছে, কোথাও আমি আমার মতো করে স্ট্র্যাটেজি প্ল্যান করেছি, আমি বাচ্চার মতো করে স্ট্র্যাটেজি প্ল্যান করিনি, তাই আমার বাচ্চার ওই জায়গাটা রিসিভ করতে পারছে না, আমি বাচ্চাকে তাড়াতাড়ি শেখাতে পারছি না। সমস্যাটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিতে। সুতরাং আমাকে আবার বাচ্চার সাইকোলজিক্যালি, বাচ্চার সঙ্গে কথা বলে, বাচ্চার ইমোশনাল এরিয়া দেখে, বাচ্চার মোটর এরিয়া দেখে, সব এরিয়া দেখে আমাকে আবার নতুন করে প্ল্যান করতে হবে, প্ল্যান চেঞ্জ করতে হবে। তবেই কিন্তু আমি সাকসেসফুল টিচিং পাবো, আদারওয়াইজ পাওয়া মুশকিল হয়ে যাবে। বুঝতে পারলাম? জি দিদি, বুঝতে পেরেছি। এটাই কিন্তু স্পেশাল এডুকেশন। দিদি এক মিনিট না কথা হলে বলবো একটু দিদি, হ্যাঁ হ্যাঁ বলুন। ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে দুইটা প্রোফাইল, একটা হচ্ছে তাইবা ইসলাম, আর একজন হচ্ছেন ভাই যে আজওয়াফ ভাই। মানে আপনার প্লিজ নিজেদের নামটা লেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কে আসছেন না, তাহলে আমরা তাদেরকে নক করতে পারবো পরবর্তীতে। হ্যাঁ, আমাদের একটু জানা দরকার যে কে কে ক্লাস করছেন না, তাহলে আমি তাদেরকে পার্সোনালি কি কোনো সমস্যা কিনা আমি জানতে পারবো। তো যেই নামে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন বা ফেসবুকের নাম যেটাই হোক, যেটা আমরা জানি সেই নামটা দিয়ে প্রোফাইলে সেই নামটা রাখলে ভালো হয়, আমাদের জন্য বোঝার সুবিধা হয়। আর দিদির আর আজকে ক্লাসে 30 মিনিটস আছে, সো মোটামুটি 30-40 মিনিটসের মধ্যে কিভাবে কতটুকু কোন জায়গাটা আমরা যাবো আজকে, কত কত নম্বর হচ্ছে? এখন হচ্ছে 13 হয়ে গেছে, 14ও হয়ে গেছে, 15 শুরু হবে। দিদি আমার একটা ছোট্ট এই কাছাকাছি সঙ্গের কথা, যেমন আমার ছেলে তো অ্যাটেনশন সিলেক্টিভ অ্যাটেনশন, ওর যেটাতে অ্যাটেনশন আছে সেটা খুব দ্রুত শিখে ফেলে। ও যেমন রাইমস জানে, অনেক বই দেখে সে সুন্দর রাইমস পড়ছে, এবিসিডি, স্বরলিপি, ক খ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক্যাপিটাল স্মল লেটার, এগুলো খুবই আগ্রহ। এগুলো আমাদের কাছে বই নিয়ে অ্যাপ্রোচ করতো, আমরা বলতাম অথবা ইউটিউবে দেখতো, দেখে ও কিন্তু যে লেটার, বর্ণমালা এগুলো সব শিখে ফেলেছে, যেহেতু ওটাতে খুব ইন্টারেস্ট। এখন ওইটাকে আমরা আসলে যেহেতু ইন্টারেস্ট আছে ওটাও শিখি, কিন্তু আদার্স সোশ্যাল কোনো কাজ যেমন
কোথাও গেলাম, কোথায় গেলাম, কোথায় আসলাম, কি খেলাম, খেয়েছো কিনা, গিয়েছো কিনা, কোথায় গিয়েছিলে, এই সিম্পল কোশ্চেনের অ্যান্সার তো দিতে পারে না, মানে এগুলো কমিউনিকেশন এরিয়ায় পড়ছে, ল্যাঙ্গুয়েজ এরিয়ায় পড়ছে, এরপরে আসবে, তখন সমস্ত চেকলিস্ট আসবে, কমিউনিকেশন আসবে, ল্যাঙ্গুয়েজ আসবে, সবই আসবে। এই চেকলিস্ট ধরে সেই সময় দেখবে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। এটা তো ফাইন মোটর এরিয়া করছি। হ্যাঁ, ফাইন মোটর এরিয়া মনে রাখতে হবে আমার হাতের ফাংশনিং, আঙুল থেকে রিস্ট পর্যন্ত মোস্ট অফ জায়গার ফাংশনিং। এর সঙ্গে আমার একটা এক্সট্রা কি আছে, অ্যাটেনশন আর কোঅর্ডিনেশন। ব্রেন থেকে হ্যান্ড হ্যান্ড আই হ্যান্ড কোঅর্ডিনেশন, হ্যান্ড ব্রেন আই আর হ্যান্ড, এই তিনটের কোঅর্ডিনেশন, পারসেপশন, এইগুলো আসে। এবার তুমি যেটা বলছো সেটা কমিউনিকেশন এরিয়া। হ্যাঁ, WH কোশ্চেন, WH কোশ্চেন গুলো বাচ্চা বুঝতে পারছে না। যে কোনো ওর ওর ইন্টারেস্ট এরিয়াটা শুধু ওইটুকুই, ওর ইন্টারেস্ট এরিয়া শুধু ওইটুকুই, ওইটা সে দ্রুত শিখে ফেলছে, বাকি কোনো কিছু তো ইন্টারেস্ট নাই। কোশ্চেন আনসারিং এ সমস্যা হচ্ছে, কোশ্চেন আনসারিং এ সমস্যা হচ্ছে। কোশ্চেন আনসারিং না, মানে এটা জাস্ট জিনিস, আবার সবকিছু ও যে শুধু বইয়ের পড়াটুকু শিখে ফেলেছে, মুখস্থ কথা বলে যেগুলো সে মুখস্থই, তার মানে কি রোট মেমোরিতে নিচ্ছে? অন্য কোনো বলছি এখন ওর ইন্টারেস্ট নাই, আপনি শুরু না। তুমি যখন পড়াচ্ছ ওটা রোট মেমোরিতে আমি জানতে নিচ্ছে। চাই আমি এটা কিভাবে ইউজ করে, আমি ওটা কোনো পড়াতে হয় না দিদি, ওটাও নিজেই করতে পারে, মানে নিজের বইয়ের প্রতি খুবই আগ্রহী, মানে ওটা তোমরা, হ্যাঁ বলো, মানে আমি সেখানে আগে শিখে ফেলি। তোমরা যখন প্রথম পড়িয়েছো তখন রোট মেমোরি ইউজ, আমাদের মানে প্রথম টিচিং স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হচ্ছে রোট মেমোরির উপর বেস করেছিল, তাই ওর রোট মেমোরিটা ডেভেলপ করে গেছে। বাকি প্রসেসিং এবং মিনিংফুল এরিয়া ওগুলো মানে প্যারালালি ব্যালেন্স করে দেওয়া উচিত ছিল, যে জায়গাটা বাচ্চার ল্যাক হয়ে গেছে। মেবি হয়তো বাচ্চা ওই ওই জায়গাটা ইন্টারেস্ট, রোট মেমোরিটা ইন্টারেস্ট পেয়ে গেছে বলে রোটে তুলে দিয়েছে, বাকিগুলো জায়গাটা ইন্টারেস্টিং করে দেওয়া, মানে বাচ্চা অনুযায়ী ইন্টারেস্টিং হয়নি বলে ওই জায়গাটা তুলতে পারেনি। ওটা ওই জায়গাটা কনভার্ট করতে হবে, ওই জায়গাগুলো এবার ধরে 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 কাজ করতে হবে। এটা এই চেকলিস্ট পাবে যখন পুরোটা পড়ো 18 পর্যন্ত, তখনই দেখবে তোমার উত্তর পেয়ে যাবে। পরের পয়েন্টে আসো, পরের পয়েন্টে আসো। Number 15, start out is solving straight lines using scissors from a magazine or a book. বুঝতে পারলাম না, ম্যাগাজিন অথবা বই থেকে কোনো ছবি কেটে। Cuts out a picture involving straight lines using scissors from a magazine or a book. বই অথবা ম্যাগাজিন কোনো ছবি স্ট্রেট লাইন দিয়ে থাকে বা ছবিটা কেটে হয়, সে সিজার ইউজ করে সমান লাইন করে কাটতে পারে, কাঁচি দিয়ে সমান লাইন করে কাটতে পারে কিনা? কাঁচি দিয়ে কাটা, ছোট বাচ্চা যারা 3 বছরের বাচ্চা যাদের আছে তারা চাইল্ড সেফ সিজার কিনতে পাওয়া যায়, প্লাস্টিকেরও সিজার কিনতে পাওয়া যায়। সিজার কেনো, ফাইন মোটরের একটা বড় এরিয়া সিজারকে ইউজ করতে পারা। কিনে বাচ্চাকে সিজার ইউজ করতে শেখাও, তারপরে কাট, আগে সিজারের ব্যবহারটা শিখুক। এই যে আঙুলগুলোকে এরম করা, কাঁচিটা খোলা, কাঁচিটা বন্ধ করা, তার ভেতরে কাগজটা ঢোকানো, চাপ দেওয়া, আবার খোলা, এই যে প্রসেসিং, এই প্রসেসিংটা বাচ্চাকে আগে শিখে তুলতে হবে, তারপরে বাচ্চা ওগুলোকে কাটবে। দেখবে এই সব এরিয়া হবে নট এক্সপোজার, সব বি পাচ্ছে নট এক্সপোজার। আগে কাঁচি দিইনি দিদি, তাই পারছে না। মজার ঘটনা, অ্যাসেসমেন্ট শুরু করো, দেখতে পাবে কত কিছু আমরা এক্সপোজার দিইনি। যদি দিতাম আজকে বাচ্চার এই স্কিল গুলো রেডি হয়ে যেত, খুব সহজ স্কিল। পরের পয়েন্ট, চাইল্ড সেফ সিজার, প্লাস্টিকের সিজার গুলো দাও, হাত কাটার ভয় থাকবে না, একটু মোটা বোর্ড দাও, আরাম করে কাটতে পারবে। সিজার দিয়ে কাটতে পারে দিদি? সিজার দিয়ে কাটতে পারে, স্ট্রেট লাইনে কাটতে পারে। মিস মানে বাসায় যদি করেন আমি দেখেছি। কত বছর বয়স? ওর 8 হলো এবার।
8 বছর বয়স, কত বছরে কাটতে পারছে? ও প্রথমে প্লাস্টিকেরটা দিয়ে কেটেছে, তারপর ওই যে গত বছর থেকে ওকে নর্মাল সিজার দিয়েছে। প্লাস্টিকের সিজারে কত বছরে কেটেছে ফার্স্ট? ও তখন হচ্ছে 5-6 হবে। তার মানে দেখো 5 বছর বয়সে কিন্তু ও কেটেছে, তার আগে 3 বছর বয়স থেকে বা 4 বছর বয়স থেকেও কিন্তু এক্সপোজারটা নিচ্ছে। না, ওকে দেওয়া হয়নি। হ্যাঁ, এর আগে দেওয়া হয়নি আর কি, 5 বছরই বোধহয় ওকে দিল প্রথম। তাহলে দেখো 5 বছর বয়সে এক্সপোজারটা দেওয়া হয়েছে, তাহলে 3 বছর বয়সে যে বাচ্চাটাকে এক্সপোজার দেবো প্লাস্টিকের সিজার দিয়ে, তাহলে সে 4 বছর বয়সের মধ্যে কাটা শিখে যেতে পারবে। আমি দিইনি বলে আমার বাচ্চা কিন্তু কাঁচি দিয়ে কাটতে পারে না, তাই এই জায়গাটার নামটা মানে এ হলো, বি পেলো, পারে না পেলো। এরকম দেখবে আমরা অনেক কিছু দিয়ে চেষ্টা করি না, তাই জন্যই পারে না বলি। যেই বি ওর মিস ওকে বলে যে ওই যে মোটা সুইগুলো আছে না, যে কাজ করে, ওই যে মোটা সুইতে আমরা যেটা দিয়ে খাতা সেলাই করি, ওটা দিতে বলে। কিন্তু আমার ভয় লাগে যে ওর চোখে টোখে লেগে যায় কিনা। বা না না, চোখে লাগবে না। ক্রস ম্যাট ক্লথ বলে একটা ম্যাটিক ক্লথ আছে, ক্লথে কাজ করতে বলে, যে চটে বা ক্লথে। চটও নেবে না, এই জিনিসটা নাও। কোনটা দিবি? দেখাচ্ছি, এই ব্যাগটা আমাদের বাচ্চাদের দিয়েই করানো। কি করে দেখাবো, দাঁড়াও 1 মিনিট। এই যে এই ব্যাগটা, এই দেখো, দেখেছো? এই কাপড়টা ইউজ করো। কাপড়টা দেখেছো? এখানে তো আমরা ক্রস ম্যাট ক্লথ বলি। হ্যাঁ, এবার এইটার কি করে ছবি তোলা যায়, দাঁড়াও আমি ছবি তুলে পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে। একটু গ্রুপে পাঠিয়ে দিন তাহলে। এই 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 কাপড়ের মধ্যে দেখো বাচ্চাদের করা আছে উল দিয়ে। অ্যাটেনশনের ভীষণ ভালো কাজ, মানে সুইটা কেমন হবে? একটু সুইটা ওই কার্পেট সেলাই করার যে সুচগুলো আছে না, মাথার ওপরটা ভোতা হয়, মাথার ওপরটা। আমি নিজে দেখি নাই কখনো সুচটা এই মুহূর্তে আমার কাছে আছে কিনা বলতে পারবো না, খুঁজ যাবে। মানে মাথার ওপরটা বলেছে, কিন্তু আমি ওটা কি মানে খুঁজতেও পারছি না, আমি নিজে দেখি নাই তো। আমি এটা তোমাকে আরেকটা ভালো কথা বলবো, তোমার এমনি ঘরে ছুঁচ আছে না, উপরের মাথাটা ভেঙে দাও, দিয়ে আর একটা কোনো খড়খড়ের জায়গায় বা ফাইল দিয়ে ঘষে দাও। আচ্ছা, ওপরটা একদম ছুঁচের মাথাটাকে প্লেন করে দাও। আচ্ছা। আর এই ম্যাটটা কেন কিচ্ছু অসুবিধা হবে না, এরকম আমরা প্রচুর করেছি। ছুঁচ ভেঙে গেছে, সেই ভাঙা ছুঁচের মাথা ওটা ফাইল করে প্লেন করে দিয়ে তারপর ওটা দিয়ে করেছি। আচ্ছা, ভীষণ ভালো অ্যাটেনশনের কাজ। পরের পয়েন্ট পড়ো। দিদি, আমার বাচ্চা তো ছোটবেলায় চুল কাটতে চেত না। হ্যাঁ, এখন বড় হয়ে যে গত বছর 2 যাবত সে কেচি মানে ব্যবহারটা এত বেশি করে যে ওর অবসেশন হয়ে যাচ্ছে কাছের প্রতি। এখন সে ডিজাইন করে চুল কেটে রাখে। হ্যাঁ, ওই ডিজাইনটা খুব সুন্দর যে হয় তা না, হয়তো এক সাইডটা ডিজাইন করলো আরেক সাইডটা সে পারলো না। কিন্তু এখন আমার হয়েছে কি যে কাছেটা আমাকে লুকায় রাখতে হয়। হ্যাঁ, এই হলো অবস্থা। এই জিনিসটা ভীষণ ভাবে ফেস করতে হয় কাঁচি দিয়ে কিছু কাটা শেখানোর পরে। যে প্রায় শুনতে হয়, কাটা ম্যাম শেখানোর সময় যুদ্ধ করেছিলেন, দেখেছি। কিন্তু এখন আরো বেশি যুদ্ধ হচ্ছে, শাড়ি কেটে দিচ্ছে, ঘুমিয়ে থাকলে আমার চুল কেটে দিচ্ছে, নিজের চুল কেটে ফেলছে, বাবার চুল কেটে দিচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। ইউজ করা, এই যে অবসেশনটা দূর করতে হবে। কি করে? যে কাঁচি তুমি কাটো তোমার প্রয়োজনীয় জিনিস, স্টিকার হিসেবে ইউজ করো। যে কোনো জিনিসে কাটলে তুমি কাঁচি পাবে না। তুমি যদি কাঁচিটা নিয়ে কিছু না কাটো, আজে বাজে জিনিস, তাহলে তুমি আজকে তোমার পছন্দ মতো জিনিস পাবে। বিহেভিয়ারাল ইস্যুস, রিওয়ার্ড দিয়ে দিয়ে ওগুলোকে চেঞ্জ করাতে হবে, বুঝলে? 1 সপ্তাহ কাঁচি হাতে তোমায় দেবো, কিন্তু আজে বাজে কিছু না কেটে শুধু পরে কাগজের ছবি কাটতে হবে। যদি কাটো তাহলে তোমার পছন্দ মতো একটা জিনিস, না হলে কাঁচি আমি লুকিয়ে রাখবো। রোজি,
বুঝতে পারলাম? জি ম্যাম। পরের পয়েন্ট। Number 17. Folds the letter, fits into an envelope, applies gum to seal and puts on a stamp. মানে চিঠি ভাঁজ করবে, খামে পুরবে, গাম আঠা লাগাবে, খামটা বন্ধ করবে এবং সেটাতে পেস্টিং এর কাজ যেটা। প্রথম কথা পেপার ফোল্ড করবে। পেপার ফোল্ডটা এমন ভাবে করবে যাতে খামের মধ্যে অনায়াসে পেপারটা ঢুকে যায়। খামের মধ্যে লেটারটাকে ঢোকাবে, খামটাকে ফোল্ড করবে, করে আঠা লাগাবে, আঠা লাগিয়ে সিল করবে। এতগুলো কাজ কিন্তু স্টেপ ওয়াইজ বাচ্চা করবে, তারপরে এ দেবে, আদারওয়াইজ বি দেবে। ঠিক আছে? কাগজটা সমান করে ভাঁজ করতে যাতে পারে, দেখবে ম্যাক্সিমাম নট এক্সপোজার পাবে। দিতেই তো নি কখনো। পরের পয়েন্ট। Number 18. Cuts or opens sachets and wrappers and empties into a container. মানে কোনো প্যাকেট জাতীয় জিনিস অথবা র‍্যাপিং করা আছে এমন কোনো কাটতে পারে এবং কন্টেইনারে ঢেলে ফেলতে পারে, খালি করতে পারে প্যাকেটটা। এই যে র‍্যাপার, আমাদের বাড়িতে সবার বাড়িতে র‍্যাপারওয়ালা খাবার দাবার জিনিসপত্র সব আসছে, সব আমরা কি সুন্দর গুছিয়ে ফেলছি। একবারও বাচ্চাকে বলছি না কাগজটা কাট, বিস্কুটের প্যাকেটটা খোল, বিস্কুটটা ঢাল, বলি না, কেউ বলি না। কজন বলি? বলি না দিদি। শ্যাম্পু করার সময় শ্যাম্পুর পাউচটা ছেড়, কেউ বলি না। চকলেট দেওয়ার সময় চকলেটের র‍্যাপারটা ছেড়, কেউ বলি না। তারপরে তো আরো ভালো, আমি যদি চাল ডাল চিনি প্যাকেটে করে আনি, কখনোই বলবো না বাচ্চাকে চিনি প্যাকেটটা ছিঁড়ে চিনিটা টিনের কৌটোয় ঢাল। বললাম না তো, 4-5 জন লোক রেখে দিলাম, আমার বাচ্চারা এই কাজগুলো করে দেবে, খুব ভালো। আমি ভাবছি আমার বাচ্চাকে ভীষণ ভাবে প্রোটেক্ট করে রাখলাম, কিন্তু আলটিমেট আমি কিন্তু আমার বাচ্চার ক্ষতি করলাম। কেন? প্যাকেট কাটতে গেলে হাতের মাসেলের যে স্ট্রেংথটা ডেভেলপ করে, সেই স্ট্রেংথ ডেভেলপ করতে দিলাম না। 3টে আঙুলকে এক জায়গায় করে প্যাকেটটাকে ধরতে হয়, তার জন্য মোটরের যে স্ট্রেংথটা দরকার, সেইটা মোটরের ইউজটা দরকার, সেই ইউজটা আমার ব্রেন থেকে হলো না, আমার কাজের লোক করে দিল। তার ব্রেন ডেভেলপ হলো, ব্রেন সেল গুলো ফাংশনিং হলো, আমার বাচ্চার ব্রেন সেল ডিসফাংশনিং রয়ে গেল। কৌটোর ঢাকাটা খুলতে হবে, বিস্কুট গুলো সাজাতে হবে। এই যে স্কিল, ক্যালকুলেটিং স্কিল, যে কিরম ভাবে রাখলে অনেকগুলো বিস্কুট আমি এইটুকু জায়গায় ঢোকাতে পারবো, এই স্কিলটা সর্বনাশ করে দিলাম। তারপরে কৌটোর ঢাকা বন্ধ করতে হবে, কৌটোটাকে কৌটোটা ওর ওয়েটটা বয়ে নিয়ে জায়গায় রাখতে হবে। কৌটোর ওয়েটটা বইবো কেন? আমার মাসেল গুলো স্ট্রেংথ পেলো, আমার কাজের লোক বয়ে দিল, কাজের লোকের মাসেল স্ট্রেংথ পেলো, কিন্তু আমার বাচ্চার মাসেল গুলো কিন্তু স্ট্রেংথ আর দেওয়া হলো না। তখন আমরা কোথায় যাব? ওটিতে যাব। বাইরে থেকে কিভাবে ওকে এই কাজে মাসেল গুলোকে স্ট্রেনথেন করা যায়। অনায়াসে কিন্তু আরো বেশি বাচ্চা ওটির পরে বাড়িতে প্র্যাকটিস করতে পারতো এই কাজগুলো করালে, না আমরা সেটা করতে দিলাম না। আমরা হয়তো মনে করলাম আমার বাচ্চাটাকে অনেক সুখে রাখতে পারলাম, এই ভুল ধারণা করে গিয়ে আমি আমার বাচ্চাটা সর্বনাশ করলাম। বোঝাতে পারলাম? একটা ছোট বালতি রোজ সকালে যদি বাচ্চা কল থেকে জল ভরে একটু দূরে কোথাও একটা গাছে দেয়, তাতে বাচ্চার লাভ হবে বই, ক্ষতি হবে না। কিন্তু এইটুকু কাজ করতে না দিয়ে ওকে মিনিংফুল একটা অ্যাক্টিভিটিতে না ইনভলভ করে ওকে ফাঁকা সময় দিলাম,
ও নিজের মধ্যে ঢুকে যেতে সাহায্য করলাম। আর কি করলাম, নিজের মধ্যে ও ঢুকে গেল, মাসেল ফাসেল গুলোর কোনো অ্যাক্টিভিটিও পেলো না, কোনো মিনিংফুল কাজ করলো না, ওর রেসপন্সিবিলিটিটা একটা হলো না, তাতে আমি কিন্তু আমার বাচ্চার আরো ক্ষতি করলাম। সুতরাং ট্রেনিং করার পরে যাদের চোখ খুলবে তারা কিন্তু বাচ্চার এই সর্বনাশগুলো করো না, এটা তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। পরের পয়েন্ট। হ্যাঁ, 19, number 19. Stripes a safety match to light a candle or lamp. Match use করতে পারে কিনা? ম্যাচ চালাতে কেউ দিইনি। ম্যাচ ইউজ করে ক্যান্ডেল জ্বালাবে, সর্বনাশ। কে দিয়েছি? কেউ দিইনি। আমি যদি একটা ক্যান্ডেল রাখি, একটা বাটিতে করে জল রাখি, বাচ্চাকে বলি দেশলাইটা জ্বালাও, ক্যান্ডেলটা জ্বালাও, তারপরে ফু দিয়ে দেশলাইটা নেবাও, বাটির জলে চুবিয়ে দাও, ক্ষতিটা কি? ওকে পুরো কাজটা শেখালাম তো, সেফটি রুলস গুলো কি কি করতে হবে বললাম না ওকে মুখে, কিন্তু ওকে শিখিয়ে দিলাম। অটিস্টিক বাচ্চা যে স্টেপে শেখাবো ওই স্টেপের বাইরে বাচ্চা যাবে না, এটা তো ওর প্লাস পয়েন্ট। একটা অটিস্টিক বাচ্চাকে যে ট্র্যাকে চালানো যায় ওই ট্র্যাকের বাইরে কোনদিন যাবে না, ওই নিয়মের বাইরে যাবে না। তাহলে আমি তো পুরো কিভাবে জ্বালাতে হয়, কোথায় ধরতে হবে, জ্বালানোর পরে কিভাবে নেমাতে হবে, কিভাবে জলের মধ্যে চোবাতে হবে, সবটাই শিখিয়ে দিলাম। সুতরাং অসুবিধা তো নেই, কিন্তু আমরা কেউ দেব না। পরের পয়েন্ট। ক বছর বয়সের পরে দিতে চাও? তুমি যদি মনে করো 18 বছর বয়সের পরে দেবো, 18 বছর বয়সের পরে দিতে পারো। তুমি যদি মনে করো 3 বছর বয়সে দেবো, 3 বছরে দিতে পারো। বুঝতে পারছি না। আচ্ছা, বাচ্চা থেকে ছোট পরের পয়েন্ট বলো। এই উল্টো দিকে দোকান থেকে মানে সেলাই করার সূচে দুইবার ট্রাই করে সুতা ঢুকাতে পারে কিনা? Threads a medium size swing needle. বলো, বুঝতে পারছি না। মিডিয়াম সাইজের সূচে দুইবার ট্রাই করে সুতা ঢুকাতে পারে কিনা? সূচে সুতো পরানো এগুলো তো আসলে কে করিয়েছো? নিয়ে চলে যাও। 3 বছর বয়সী বাচ্চাকে বড় হোলওয়ালা ছুঁচ, মানে বড় হোল আছে এরকম ছুঁচ, যেটা ধরো তোমার কি বলে ওটা, গুলোকে খাতা সেলাই করার যে ছুঁচগুলো থাকে না, খাতাগুলোকে স্টিচ করার, ওই ধরনের ছুঁচগুলোর মধ্যে সুতো পরানো অভ্যেস করা। তারপরে ছোট সূচে সুতো পরাতো আরে পরবর্তীকালে, কিন্তু প্রথম অবস্থায় তো ওই ধরনের ছুঁচগুলোতে সুতো পরানোর টেকনিকটাকে শেখানো। কেউ করায়নি। বলো পরের পয়েন্ট। সব দেখো নট এক্সপোজার হচ্ছে, দিইনি, শেখাইনি, তাই আমার বাচ্চা পারে না। এরপরে কিন্তু কোনোদিন যেন আমি না শুনি আমার বাচ্চা পারে না, যে বলবে সে বকা খাবে। আমি যদি না শিখি তাহলে আমি পারবো কি করে? এটাই তো স্বাভাবিক। আমার বাচ্চার মধ্যে অটিজম আছে বলে তোমরা বেশ কিছু অস্বাভাবিক ধারণাগুলো তার উপর চাপিয়ে দিতে পারো না। অস্বাভাবিক ধারণা তো আমি যদি শেখালামই না তাহলে পারবে কি করে? এটা মানে শেখালাম না অথচ বলছি পারে না, এটা তো অস্বাভাবিক কিছু ধারণা ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো কি পাপটা করলো যে হঠাৎ করে মিথ্যে ব্লেমিং করা হয় ওকে? এবং ব্লেমিংটা দেখো আমার ঘর থেকে হচ্ছে কি, বুঝতে পারছো?
এই যে এই চোখটা খুলছে কিন্তু এই চেকলিস্ট, আমি চেকলিস্ট ধরে ট্রেনিংটা করাতে চাইছি এই কারণে যাতে চোখটা খোলে। আমি যদি বলে যেতাম তোমরা কেউ বিশ্বাস করতে না, কিন্তু যখনই দেখছি এই চেকলিস্ট গুলো কিসের ওপর তৈরি হচ্ছে, মাইলস্টোনের ওপর বেস করে তৈরি হচ্ছে। ব্রেন ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন, সেই ডেভেলপমেন্টাল মাইলস্টোনের উপর বেস করে চেকলিস্ট। এবং এই মাইলস্টোনটা যখনই অ্যাচিভ করার সময় এসছে, আমি এক্সপোজারই দিইনি, তাহলে আমার এই মাইলস্টোনটা বাচ্চা কি করে ওভারকাম করবে, এটা আমাকে বোঝাও তো। আমি বলছি বাচ্চা ওভারকাম করতে পারছে না, আমাদের কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, একদম অস্বীকার করছি না, কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, তারপরেও কিন্তু মেন এরিয়াটা হচ্ছে, মেন ব্যারিয়ার হচ্ছে নট এক্সপোজার। আমরা এক্সপোজার দিই না, তাই জন্য আমার বাচ্চার বিশাল ব্যারিয়ার তৈরি হচ্ছে, ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলোকে অ্যাচিভ করতে বাচ্চার সমস্যা হচ্ছে, তাই বাচ্চা অনেক বেশি পিছিয়ে আছে। এবার বোঝাতে পারলাম? আমি যদি এটা গড় করে তোমাদের বলতাম তাহলে তোমাদের মাথায় কিছু ঢুকতো না। এই স্টেপ ওয়াইজ গুলো যখনই তোমরা করছো, তোমরা বুঝতে পারছো যে কতটা পিছিয়ে যাচ্ছে, কিভাবে পিছিয়ে যাচ্ছে, কেন পেছাচ্ছে, তোমাদের কাছে অনেক পরিষ্কার হচ্ছে। পরের পয়েন্ট পড়ো। শেষ দিদি, এটা শেষ, মোটর এরিয়াটা। এবার বলো, কার কিছু প্রশ্ন আছে? দিদি কোশ্চেন নেই, কিন্তু আমার যে ব্যাপারটা হচ্ছে যে আমার ফিডিং ব্যাপারটা নিয়ে এত স্ট্রাগল করতে হচ্ছে যে আমি ওকে অন্যদিকে যে এক্সপোজার দিব ওই টাইমটাই ম্যানেজ করতে পারছি না। দেখছি আর তোমার। আরেকটা হচ্ছে হ্যাঁ, ও বলো। একেবারেই বসে না, অলওয়েজ রেস্টলেস, অলওয়েজ 5 মিনিটস ওকে আমি এখন পর্যন্ত বসানোর হ্যাবিট করতে পারিনি। ওটি ওটি দিচ্ছে? ওটি দিচ্ছে, কিন্তু তারপরও যে হচ্ছে ওটিতেই পুরোটা সময় যে ওকে বসিয়ে করানো হচ্ছে তাও না। তুমি কি কি সার্ভিস নিচ্ছ বলো? আচ্ছা, আমি শুধু ওটি আর স্পিচই নিচ্ছি, আর স্কুলে যাচ্ছে, স্কুলেও যেমন এখন পর্যন্ত ওর এতদিন ক্লাসরুমের ভিতরে দৌড়াতো, এখন ওর টেবিলের আশেপাশে হাঁটছে, কিন্তু এখনো ও পুরোপুরি বসছে না। বসানোর কি কোনো মিউজিক থেরাপি বা আদার্স কিছু করছেন স্কুল? স্কুলে মিউজিক থেরাপি দিচ্ছে না, কিন্তু স্কুলে কোথায় যেটা থাকো বলো করছে। তুমি? আমি টেক্সাস, ইউএসএ। ইউএসএ থাকো? ইউএসএ তো অনেক বেটার কাজ করবে হয়তো, মেবি। কদিন স্কুলে কতদিন আছে? ও খুব বেশি না, ও হচ্ছে অগাস্ট থেকে যাচ্ছে, লাস্ট ইয়ারের অগাস্ট থেকে স্কুলে তাহলে জয়েন বসে যাবে, করেছে। তাহলে বসে যাবে। মোটামুটি আগে পুরো স্কুল ঘুরে বেড়াতো, পুরো এখন তো স্কুল না, পুরো মোটামুটি ক্লাসরুম ঘুরে ওই। বেড়াতো, এখন আচ্ছা, ওর গণ্ডিটা বুঝে গেছে যে ওর হ্যাঁ টেবিলের হ্যাঁ হ্যাঁ, পাশেই তাহলে তো থাকছে, ওরা কাজ টেবিল করছে, চেয়ারের পাশে থাকছে। ওরা কাজ করছে তাহলে ওরা বসে কাজ যাবে। আর করছে, ওরা প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা করে কাজ করছে ইন্ডিভিজুয়ালি, লাইক আর রাইটিং বা পেপার কাটিং, প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করছে, কিন্তু এখনো ওর বসার হ্যাবিটটা তৈরি হচ্ছে না। আর স্কুলে ইদানিং খুব প্রবলেম হচ্ছে, ও টিফিন আওয়ারে কিছুই নিচ্ছে না, তো ওর তো একেবারেই খুব খাওয়ার পোর্শনটা খুবই কম। তো ওই যে ও 3 ঘন্টা থাকে, ওই 3 ঘন্টা পর্যন্ত ওর ক্ষুধা লেগে যায়, লাস্ট টাইম গুলোতে ও খুব কান্না করে, তখন এটা রেস্টলেস হয়ে আর যায়। হ্যাঁ রেস্টলেস হয়ে যায়, তখন আসলে ওকে আর হ্যান্ডেল করা যায় না। মানে ফিডিংটার আর জন্য ওর একটা জিনিস, বেসিক্যালি অনেক প্রবলেম হচ্ছে। ফিডিং এর জন্য স্কুল কিছু করছে কোনো? না, ওরা আমাকে যদিও ফিডিং থেরাপির জন্য করা হয়েছে, রিকমেন্ডেড করা হয়েছে, বাট আমি এখনো নিতে পারতেছি না, এখানে এত লং ওয়েটিং লিস্ট। তোমাদের বাসায় কজন আছে মেম্বার? আমি আর আমার বেবি আর আমার হাজবেন্ড। তোমরা যখন খেতে বসো তিনজন একসাথে বসো? না, কারণ ও তো বসছে না আমাদের সাথে, ওকে খাইয়ে দেন আমরা বসি। কোনোভাবে একসাথে নিয়ে বসা সম্ভব? হ্যাঁ সম্ভব।
চেয়ারের মধ্যে বসিয়ে কোমরে ধরো কাপড় দিয়ে বা ওড়না দিয়ে একটু বেঁধে রেখে? হ্যাঁ, এই এখানে একটা জিনিস শেয়ার করার আছে, যেমন সকালে ও প্রচন্ড রকম হাংরি থাকে, তখন কিন্তু ও বসে খাচ্ছে পুরো সময়টা, খাবারটা বসে ওই, এবং ইদানিং আমি নিজেই ট্রাই করি যে ও নিজে নিজে খাক, যেমন ও একটা পরোটা দিলে হাফটাই খাক, কিন্তু নিজে নিজে খাক, আমি টুকরো করে দেই, ও নিজে নিজে তখন খায়। কিন্তু আদার্স টাইম ও আর কোনোভাবেই বসবে না এবং ও নিজে খাবেও না। বা আরেকটা যেটা হয় যে ওই টাইমটাতে খুব অল্প হলেও খায়, কারণ সারা রাত্রই তো ওর পেটে ক্ষুধা থাকে, কিন্তু অন্য টাইমটাতে ধরেন ওকে আমি নিজে দিলাম, ও একটা ছোট একটা কামড় চিকেন খেলো, শেষ খাওয়া। এখন আমার যেহেতু আর কেউ নেই, হেল্পিং হ্যান্ড নেই, আমি তো এত টাইম দিতে পারি না আসলে, আমারও তো নিজের কাজগুলো সারতে হয়। এখন স্কুলে যখন যাই তখন আমি হয়তো ঘরের কাজগুলো সেরে ফেলি, কিন্তু তারপরও তো আসলে এত মানে ওর খাবারটাও তো আমাকে দিতে হবে, অ্যাটলিস্ট ওর পেটে তো কিছু দিতে হবে। দেখছি ইটিং স্কিলের চেকলিস্ট, শুধু ইটিং স্কিলের ওপর চেকলিস্ট করবো তো, তখন দেখছি আমি ওই জায়গাগুলো ধরে ধরে। আর কার কি বলার আছে বলো? আজকের ফাইন মোটরের কোনো এরিয়া আছে বুঝতে পারোনি বা কিছু ক্লিয়ার করেছি আমি? সবকিছুতেই হচ্ছে আমি এক্সপোজার দেইনি, সেজন্য আমার বেবিটা পারছে না। সেটা তো শুধু তুমি না, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে তোমার এমনি টপিক গুলো কিভাবে অ্যাসেস করবে, কাকে অ্যাসেস করবে, কতটা দেখলে এ দেবে, কতটা দেখলে বি দেবে, এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে সবার? জি দিদি। ঠিক আছে, একটা কোশ্চেন ছিল। বলো। দিদি, আমার ছেলে হচ্ছে যখন তার প্রয়োজন তখন যদি মানে যেটা যেমন কোন একটা বক্সের ঢাকনা খুলে দেয় আবার খাবারটা তখন দেয় আমার হাতে, কিন্তু যখন আমার প্রয়োজন বা অন্য কাউকে কিছু দিতে বলি সেটা সে শেয়ার করে না। মনে হয় কি শুনছি না, কিন্তু শুনছি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো আমি বললাম সিপলু ভাইয়ের কথা থেকে বলছিলাম না তখন, যে ওর কমান্ডিং ফলো করতে হবে, কমান্ডটাকে ক্লিয়ার করতে হবে, তারপর ওটাকে বোঝাতে হবে কেন দিচ্ছে না, সাইকোলজিক্যাল কারণের জন্য দিচ্ছে কিনা, আমি দিতে চাইছি না কেন, সেটাকে ওর সঙ্গে কনভার্স করে বুঝে নিতে হবে যে কেন দিতে চাইছে না, তারপর ওই জায়গাটাকে রেমেডি দিতে হবে। এগুলো সব চেকলিস্ট ধরবে যখন, না চেকলিস্ট ধরবে যখন, তখন প্রত্যেকটা পয়েন্ট উঠে আসবে দেখবে। এখন তো তুমি জাস্ট ফাইন মোটরটা পড়লে আর গ্রস মোটরটা পড়লে, এরপর চেকলিস্ট পরপর যখন আসবে, তারপরে যখন অ্যাসেস করতে যাবে তখন দেখবে আরো ক্লিয়ার হতে হতে থাকবে। তাহলে আর কারো কিছু বলার আছে? দিদি একটু থাকবেন 5 মিনিট, 5 মিনিট থাকেন একটু। একটা 5 মিনিট থাকেন। নজরুল ভাই, আপনি প্লিজ আপনার স্ক্রিন নেমটা চেঞ্জ করবেন একটু প্লিজ। হ্যাঁ, এটা কি আপনার বাচ্চার নাম আজওয়াফ? আপনি ওই জায়গাটা আপনার নামটা দিয়ে দেন, তাহলে আপনি একটু কন্ট্যাক্ট, আর আমি একটু দেখতে যাচ্ছি কে কে আসছে না, কারণ যিনি আসছেন না তার কোনো কন্ট্যাক্ট বা তাকে আমি নক করতে পারি। হ্যাঁ, তাকে আমি ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আজিজুল নিসা আপা, আপনি আপনার একটু নেটওয়ার্কটা চেক করেন তো, খুব নেটওয়ার্কটা খুব উইক দেখায় এখানে, আপনার নেটওয়ার্কটা, আপনার ইন্টারনেট একটু নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস তো আগামীকাল আমাদের মানে 7:30 কলকাতা আর 8টা বাংলাদেশ টাইম, তাই না? আচ্ছা, আর দিদি আপনার যেটা জানাতে চাচ্ছিলাম, ডক্টর নন্দ বিষ্ণুপদ ডক্টর স্যারের আর কি আপনার আপনার ওনার সাথে